খ্যাতি স্বাগতম স্কলারের ফিজিক্স ফার্স্ট পেপারের ম্যারাথন ক্লাসে। তো এই পুরো ক্লাসটাতে আমরা ভেক্টর, নিউটনের মেকানিক্স এবং কাজ ক্ষমতা শক্তির উপরে ম্যারাথন একটা কনসেপ্ট দেখব। এখন এই একটা ক্লাসে কিন্তু সব কিছু কভার করা পসিবল না। তো আমরা কি করব, আমরা মোটামুটিভাবে এই তিনটে চ্যাপ্টারে যতগুলো টপিক আছে, মানে মেন টপিক আছে, সাব টপিক না, আবার মেন টপিকগুলো থেকে একটা বা দুইটা করে ম্যাথ দেখবো আর কিছু ডেমো ম্যাথ দেওয়া থাকবে। সো দেখি যে ভেক্টর, যেমন ধরো ভেক্টরের মেন টপিক হইতেছে মোটামুটি এই পাঁচটা, এই 6 নম্বর টপিকটা এমনি দিয়ে রাখছে আর কি। তো মেন টপিক হইতেছে এই পাঁচটা। তো এই পাঁচটা টপিক থেকে আমরা প্রত্যেকটা থেকে কিছু ম্যাথ দেখার চেষ্টা করবো। তো দেখি, প্রথমে শুরুতে আছে যে দুইটি ভেক্টরের লব্ধি আর ভেক্টরের উপাংশ। খুবই খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, কারণ ভেক্টরের মানে কোর হইতেছে বলতে গেলে এইটাই, এই লব্ধিটা তুমি ভেক্টরের যেখানে যাও সেখানে কিন্তু লাগবে। তো দেখি যে ভেক্টরের লব্ধির জন্য একটা সূত্র দরকার হয়, সেটা হচ্ছে যে আর ইজ ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কজ আলফা। আর আমরা জানি ভেক্টরের একটা মানের সাথে একটা দিকও থাকবে। সো এইটা হচ্ছে মানের সূত্র। আর যখন আমরা দিক নির্ণয় করতে যাব তখন দিকের জন্য সূত্র আমরা ইউজ করবো ঠিক এইটা। এখন খেয়াল করো, এখানে দুইটা সূত্র আছে, একটা হচ্ছে tan ইনভার্স কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কজ আলফা, আর সেম এখানে জাস্ট পি এর জায়গাতে কিউ আছে। এখন এর কাহিনী হইতেছে যে ধরো এটা একটা ভেক্টর, এটা আর একটা ভেক্টর, এই একই বিন্দু থেকে কাজ করতেছে। এটা হচ্ছে পি, এটা হচ্ছে কিউ। তো আমরা জানি যে এই পি কিউ দুইটা ভেক্টরের মাঝামাঝি কোনো একটা জায়গাতে লব্ধিটা ক্রিয়া করবে। ধরি এই বরাবর লব্ধিটা ক্রিয়া করছে। এখন খেয়াল করো, পি এর সাথে একটা কোণ উৎপন্ন করছে, আবার কিউ এর সাথে আর একটা কোণ উৎপন্ন করছে। তো আমরা কোনটা হিসাব করতেছি, এটার জন্য এই দুইটা সূত্র আছে। যদি আমরা পি এর সাথে কোণটা নিতে চাই, অর্থাৎ ধরো যে থিটা কোণটা নির্ণয় করতে চাই, থিটা পি, তখন আমরা এই সূত্রটা ইউজ করব। তো এটা মনে রাখার একটা টেকনিক হচ্ছে যে থিটা পি ইকুয়াল টু যার সাথে কোণ সে নিচে একা থাকবে, নিচে একা, প্লাস কিউ কজ আলফা। আলফা হচ্ছে এই দুইটার টোটালটার মধ্যবর্তী কোণ, আর উপরে থাকবে কিউ সাইন আলফা। এই শেষ, এখান থেকে ম্যাক্সিমাম হয়ে যাবে। আর লব্ধির সর্বোচ্চ মান হবে দুইটার যোগফলের সমান, আর লব্ধির সর্বনিম্ন মান হবে দুইটার বিয়োগফলের সমান। দেখি প্রথম প্রশ্ন, যে কি বলছে, দুইটা বল দেওয়া আছে আর বল দুটির লব্ধি এক্স অক্ষের সাথে যে কোণে ক্রিয়াশীল সেটা নির্ণয় করতে হবে। খেয়াল করো, এ একটা ভেক্টর, না এটা কোনো ভেক্টর না, জাস্ট অ্যাক্সিস দেওয়া আছে। আর মোটামুটি এটার সাথে 60 ডিগ্রি কোণে আরও একটা ভেক্টর আছে। এটার মান হতেছে 12 নিউটন আর একটা মান হইতেছে 8 নিউটন। তো বলছে সেটা এক্স অক্ষের সাথে কত কোণে ক্রিয়াশীল সেটা আমাদেরকে বের করতে হবে। তো এই দুইটার লব্ধি, কিন্তু এই দুইটার কোনোটাই চাই নাই। সো এই দুইটার আগে আমরা লব্ধি বের করে ফেলবো। সো লব্ধি আর ইকুয়াল টু দেখা আসলাম রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কজ আলফা। সো আমরা পি ইকুয়াল টু ধরে নিলাম 12 আর কিউ ইকুয়াল টু ধরে নিলাম 8। সো 12 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার প্লাস 2 ইন্টু 12 ইন্টু 8 কজ আলফার মান হইতেছে 60 ডিগ্রি। সো এটা ক্যালকুলেট করলে 4 রুট ওভার 19। কিন্তু দেখো এখানে কি চাইছে, এখানে চাইছে যে এই দুইটা লব্ধির মানটা, ধরি লব্ধিটা এরকম কোনো একটা বরাবর আছে, লব্ধিটা এরকম কোনো একটা বরাবর আছে। তো এই লব্ধিটা এক্স অক্ষের সাথে কত কোণ তৈরি করছে সেটা চাইছে। সো আমরা এই লব্ধির যেটা পাইলাম 4 রুট 19 এত, এইটার সাথে এই ওয়াই অক্ষের সাথে কত কোণ চাইছে সেটা আমরা বের করে ফেলবো। সো থেটা ধরি 12 নিউটন বলের সাথে। সো থেটা 12 ইকুয়াল টু tan ইনভার্স যার সাথে কোণ সে একা, অর্থাৎ 12 নিচে একা, আর কি বাকি আছে 8। সো 8 কজ আলফার মান হচ্ছে এই দুইটার মধ্যবর্তী কোণ যেটা দেওয়া আছে 60 ডিগ্রি, 60, আর উপরে হবে 8 সাইন 60 ডিগ্রি। সো এটা ক্যালকুলেট করলে আসবে tan ইনভার্স 8 সাইন 60 ডিভাইডেড বাই 12 প্লাস 8 cos 60, 23.413 এত ডিগ্রি। সো এইটা পাইলাম আমরা এই কোণটার মান, এই জায়গাটুকুর মান, থিটা প্রাইম দিলাম এটাকে। সো এটা এক্স অক্ষের সাথে কত কোণ নির্ণয় করছে। সো অতএব এক্স অক্ষের সাথে কোণ আই হোপ হাতে লেখা খারাপ হলো, তোমরা বুঝতে পারবা। কোণ ইকুয়াল টু 90 মাইনাস
এইটা 23.413 সো যেটা আসবে সেটা অ্যান্সার হবে। দেখি পরের ম্যাথে মুভ করি। কই, ঠিক আছে, পরের টপিক আর একটা, এটা সম্ভবত উপাংশের টপিক। দেখি উপাংশ নিয়ে আহামরি কিছু বলার নাই। যে ধরো এইটা একটা গাছ আছে, সো এটা একটা গাছ হিসাবে কল্পনা করো, যদি একটু নিচের দিকে হেলে আছে। সো এইটার যখন অনুভূমিক উপাংশ বলবে তখন আমরা এই বরাবর একটা টর্চ কল্পনা করব, এই বরাবর একটা টর্চ আলো ফেলতেছে। সো আলো ফেললে এই বরাবর কিন্তু এই গাছটার একটা ছায়া পড়বে। সো এতটুকুই হবে সেটার উপাংশ। এতটুকু বলতে এই জায়গাটুকু হবে সেটার উপাংশ। সো যখন একটা ভেক্টর হিসেবে থাকবে, যে ধরো এরকম একটা ভেক্টর আছে যার মান হচ্ছে 5 নিউটন। সো এটার অনুভূমিক আর উলম্ব উপাংশ কত হবে? সো এটার অনুভূমিক উপাংশ হবে এই জায়গাটুকু ধরে নাও, সেটা যে কোনো কিছু হতে পারে, বাট ধরে নাও যে 30 ডিগ্রি। সেটার অনুভূমিক উপাংশ হবে 5 cos 30 আর উলম্বিক উপাংশ হবে 5 sin 30। এই বাস শেষ উপাংশের কনসেপ্ট। দেখি ম্যাথ কি আছে। বলছে বল দুটির লব্ধির অনুভূমিক উপাংশ এবং উলম্ব উপাংশের মধ্যে কোনটি বেশি হবে। আর তোমার মতামত গাণিতিক যুক্তি সহ দাও, মানে গাণিতিকভাবে দেখাতে হবে যে কোনটা বেশি হবে। তো দেখি, একটা আছে 8 নিউটন আর একটা আছে 12 নিউটন, ঠিক আগের ম্যাথটার মতোই। সো এই দুইটা যদি লব্ধি করি, আর দুইটার মধ্যবর্তী কোণ কত? 60। হ্যাঁ, আগের ম্যাথটাই মতো। সো দুইটা যদি লব্ধি করি তাহলে √p² + q² 2pq cos আলফা। সো এরকম আসবে 12 স্কোয়ার + 8 স্কোয়ার + 2 × 12 × 8 cos আলফা। আলফার মান হচ্ছে 60 ডিগ্রি। সো এতটুকু ক্যালকুলেট করলে আসবে 4√19। সো বলছে এটার কত? এটার অনুভূমিক উপাংশ আর উলম্ব উপাংশ। সো এটার এই যে এই বরাবর একটা বল গেছে, এই বরাবর আর একটা বল গেছে। সো এটার লব্ধি ধরে নিলাম এই বরাবর আছে, যেটার মান হইতেছে 4√19। সো এই কোণের মানটা যদি বের করে ফেলতে পারি, অথবা এই কোণের মানটা বের করে ফেলতে পারি, তাহলে আমরা বের করে ফেলতে পারবো যে অনুভূমিক আর উলম্বিক উপাংশ কত হবে। সো থিটা, আমরা যেহেতু এই 12 নিউটন বলটা একদম খাড়া বরাবর আছে, সেহেতু 12 নিউটন বলের সাপেক্ষে নির্ণয় করবো। সো থিটা 12 = tan ইনভার্স, যার সাথে কোণ sec + 8 cos আলফা, আলফার মান 60 ডিগ্রি, 8 sin 60 ডিগ্রি। এই এখন এটা ক্যালকুলেট করলে কত আসছিল? 23.41 ডিগ্রি। সো এই কোণটা পেলাম 23 ব্ল্যাক কালার, আই থিঙ্ক বেটার দেখাবে। এই কোণটার মান হচ্ছে 23.41 ডিগ্রি। সেটার অনুভূমিক উপাংশ হবে এই বরাবর এতটুকু, আর উলম্বিক উপাংশ হবে এতটুকু। সেটার অনুভূমিক উপাংশ হবে, অতএব অনুভূমিক উপাংশ = 4√19 cos, অ্যাকচুয়ালি cos না, যেহেতু এতটুকু আছে। সো এতটুকু কত হবে? এতটুকু হয়ে যাবে 90 - 23.41। সো 90 - 23.41 আলটিমেটলি এই জায়গাটুকু সাইন হয়ে পড়বে, সাইন 23.41। সো এতটুকু ক্যালকুলেট করলে আসবে 4√19 ইন্টু সাইন 23.41, 6.927 এত নিউটন আছে একক। সো এটা এত নিউটন হবে। আর উলম্বিক উপাংশ জায়গায় বই, আচ্ছা দেখি চিপাই দেখে ফেলাই। উলম্বিক উপাংশ = হবে 4√19 cos 23.41, মানে এই জায়গাটুকু শুধু। সো 4√19 ইন্টু cos 23.41, 16। সো এটার উলম্বিক উপাংশটা অনুভূমিক উপাংশের তুলনায় বেশি হবে। বাস শেষ। পরের টপিক নদী আর স্রোত। মোটামুটি সবচাইতে ইম্পর্টেন্ট একটা টপিক এই ভেক্টর চ্যাপ্টারে। তো এটার সূত্র কয়টা আছে? সূত্র একটা হচ্ছে যে নদী পারাপারের ক্ষেত্রে সময়ের জন্য, আচ্ছা আমি সূত্রগুলো লিখে দিই কিছু যেগুলো লাগবে। নদী ও স্রোতের প্রয়োজনীয় সূত্র,
প্রয়োজনীয় সূত্র। তো এর যদি সূত্র দেখি, সূত্র দুই টাইপের হতে পারে, একটা হচ্ছে সর্বনিম্ন সময়ে আর একটা হচ্ছে সর্বনিম্ন দূরত্বে। একটা হচ্ছে সর্বনিম্ন দূরত্বে আর একটা হতে পারে সর্বনিম্ন সময়ে। এই তো দেখি সর্বনিম্ন দূরত্বে যদি নদী পার হতে চাই সেক্ষেত্রে আলফার মানটা হবে কজ ইনভার্স, আমি যা সূত্র দেখাচ্ছি, ডেরিভেটিভ আজকে আর দেখাবো না। আর টি ইকুয়াল টু হবে ডি ডিভাইডেড বাই ভি সাইন আলফা। আর এই ক্ষেত্রে পার বরাবর অতিক্রান্ত দূরত্ব, এটা লিখে দিই, পার বরাবর অতিক্রান্ত দূরত্ব x equal to u plus v cos alpha into d divided by v sin alpha। এখানে আলফা হচ্ছে যে কোণে যাত্রা শুরু করবে সেটা হবে স্রোতের সাথে। এই ক্ষেত্রে, এই ম্যাথের ক্ষেত্রে 100 ডিগ্রি আছে। এই ম্যাথটা দেখবো আমরা কিছুক্ষণ পরেই দেখবো, আগে সূত্রগুলো দেখে ফেলেই। আর তারপরে সর্বনিম্ন সময়ের জন্য আলফা ইকুয়াল টু হবে 90 ডিগ্রি, টি ইকুয়াল টু হবে ডি ডিভাইডেড বাই ভি, অ্যাকচুয়ালি ভি সাইন আলফার মান 1, সো সেটা লেখা যায়, না লেখা হতা। আর একটা হচ্ছে পার বরাবর অতিক্রান্ত দূরত্ব, সেটা হবে এক্স ইকুয়াল টু ইউ প্লাস ভি কজ 90, সো এটা 0 ইন্টু ডি ডিভাইডেড বাই ভি সাইন 90 মান 1, সো আর লিখলাম না। দেখি ম্যাথটা দেখি। ম্যাথটা এরকম যে একটা নদী দেওয়া আছে, স্রোতের বেগ দেওয়া আছে 3 কিলোমিটার পার আওয়ার, আর বলছে কিউ এম দূরত্ব নির্ণয় করো। কিউ এম, এই যে পার বরাবর একটা অতিক্রান্ত দূরত্ব এখানে বের হয়েছে, সেটা নির্ণয় করতে বলছে। সো আমরা পার বরাবর অতিক্রান্ত দূরত্বের সূত্র পাইছিলাম এক্স ইকুয়াল টু ইউ প্লাস ভি কজ আলফা ইন্টু ডি ডিভাইডেড বাই ভি সাইন আলফা। এইখানে দেখো যে স্রোতের বেগ ইউ সমান কত দেওয়া আছে, 3 কিলোমিটার পার আওয়ার, আর নৌকার বেগ ভি ইকুয়াল টু দেওয়া আছে, ওপর পারে যাচ্ছে সে পিএস বরাবর 5 কিলোমিটার পার আওয়ার। এই যে পিএস বরাবর 5 কিলোমিটার পার আওয়ার বেগে নৌকা চালিয়ে নদীর ওপর পারে এম বিন্দুতে পৌঁছায়। সো এই নৌকার বেগ হচ্ছে 5 কিলোমিটার পার আওয়ার। আর আলফার মান এখানে দেওয়া আছে 100 ডিগ্রি। সো এটা ক্যালকুলেট করলে আসবে ইউ হচ্ছে 3 প্লাস ভি হচ্ছে 5, কজ আলফার মান 100 ইন্টু ডি হচ্ছে নদীর প্রস্থ কত দেওয়া আছে, এই যে পি কিউ, এখানে পি এখানে কিউ, দুইটার মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে 2 কিলোমিটার। সো 2 ডিভাইডেড বাই 5 সাইন 100, এই সেটা ক্যালকুলেট করলে আসবে 3 প্লাস 5 cos 100 ইন্টু ডি ডিভাইডেড বাই ডি হচ্ছে 2, 5 সাইন 100, 0.8658 এত কিলোমিটার। সো ও পার বরাবর মোটামুটি এই 0.8658 কিলোমিটার দূরত্ব অতিক্রম করছে। আর ঘ নম্বরে কি বলছে, ঘ নম্বর বলছে যে পিএস বরাবর নৌকা চালিয়ে এম বিন্দুতে পৌঁছার সময় এবং পি থেকে স্রোতহীন অবস্থায় সরাসরি নৌকা চালিয়ে কিউতে পৌঁছার সময়ের পার্থক্য গাণিতিকভাবে বিশ্লেষণ করতে হবে। সো চিত্রটা আরেকবার এঁকে ফেলি। এই ছিল পি, এই ছিল কিউ। সো ও অ্যাকচুয়ালি এখান থেকে যাত্রা শুরু করছে অ্যান্ড এমে যে পৌঁছাইছে। এটা কখন, স্রোতযুক্ত অবস্থায়, যখন নদীতে স্রোত আছে। সো এই ক্ষেত্রে সময় টি ইকুয়াল টু দেখে আসলাম
ডি ডিভাইডেড বাই ভি সাইন আলফা। ডি কত ছিল 2, ভি হচ্ছে 5, সাইন আলফার মান হচ্ছে 100। সো এতটুকু ক্যালকুলেট করলে আসবে 2 ডিভাইডেড বাই 5 সাইন 100, 0.4061, 0.4061 এত। এটা আওয়ারে আসবে, যেহেতু সবকিছু কিলোমিটার পার আওয়ারে ছিল সেহেতু এটাও আওয়ারে আসবে। এটা ছিল প্রথম ক্ষেত্রে। দ্বিতীয় ক্ষেত্রে টি2 ইকুয়াল টু কত? টি2 ইকুয়াল টু বলছে কি কোনো স্রোত নাই, অর্থাৎ শুধুমাত্র নৌকাটা এই বিন্দু থেকে যাত্রা শুরু করে সরাসরি কিউ বিন্দুতে পৌঁছে গেছে। সো এই ক্ষেত্রে এস ইকুয়াল টু ভিটি, এস ইকুয়াল টু ভিটি এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করতে পারি। সো টি ইকুয়াল টু হবে এস ডিভাইডেড বাই ভি। এখানে এস বলতে নদীর প্রস্থ বুঝাইছে, ডি ডিভাইডেড বাই, আর ভি বলতে নৌকার বেগ। সো এস হচ্ছে ডি হচ্ছে 2 আর ভি হচ্ছে 5। সো এতটুকু ক্যালকুলেট করলে আসবে 2 ডিভাইডেড বাই 5, 0.4 আওয়ার। সো প্রশ্নে খেয়াল করো যে প্রশ্নে পার্থক্য কথাটা বলছে, কিন্তু এই যে প্রশ্নে পার্থক্য কথাটা বলে রাখছে। যখনই কোনো কিছুর পার্থক্য বলবে তখনই অবশ্যই তোমাকে সেটা বিয়োগ করে দেখাতে হবে, আর যদি অনুপাত বলে সেক্ষেত্রে তোমাকে ভাগ করে দেখাতে হবে। সো খেয়াল করো এখানে পার্থক্য কত হবে। সো অতএব সময়ের পার্থক্য ডেল্টা টি দিয়ে প্রকাশ করতে পারি। এটা হবে T1 মাইনাস T2। দুইটার মান বসায় ক্যালকুলেট করলে আসবে 0.40617 মাইনাস অ্যান্সার 6.17 into 10 to the power minus 3 hour গেল। দেখি পরের ম্যাথ দেখি। 1 কিলোমিটার প্রস্থ, আচ্ছা ক নাম্বার দেখি। নৌকার লব্ধি বেগ কত? নৌকার লব্ধি বেগ মানে একটা নদীতে নৌকা এখান থেকে যাত্রা শুরু করবে, তো এখানে স্রোতের বেগ দেওয়া আছে যে স্রোতের সাথে 70 ডিগ্রি কোণে 6 মিটার পার সেকেন্ড, অর্থাৎ স্রোতের সাথে 70 ডিগ্রি কোণে, স্রোতের সাথে 70 ডিগ্রি কোণে, এই 70 ডিগ্রি কোণে 6 মিটার পার সেকেন্ড বেগে, 6 মিটার পার সেকেন্ড বেগে নৌকা যোগে রওনা দিল। স্রোতের বেগ 2 মিটার পার সেকেন্ড দেওয়া আছে এদিকে, 2 মিটার পার সেকেন্ড। তো সো সেম এখানে জাস্ট লব্ধি সূত্রটা অ্যাপ্লাই করলে লব্ধি বের হয়ে আসবে, অর্থাৎ আর ইকুয়াল টু রুট ওভার পি এর জায়গাতে দিলাম কত ছিল 6 আর 2। সো পি এর জায়গাতে দিলাম 6 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 2 ইন্টু 6 ইন্টু 6 ইন্টু 2 ক্যালকুলেট করলে যেটা আসবে তত মিটার পার সেকেন্ড। শেষ গেল। ঘ নাম্বার বলছে লোকটির পক্ষে বাসটি ধরা সম্ভব হবে কি না গাণিতিকভাবে বিশ্লেষণ করতে বলছে। সেটা ঘ নাম্বার ছিল, সরি এটা ঘ নাম্বার ছিল। বাসটি ধরা সম্ভব হবে কিনা, তো খেয়াল করে এখানে বলছে যে 1 কিলোমিটার প্রস্থ, অর্থাৎ এই টোটালটার দূরত্ব হচ্ছে 1 কিলোমিটার অথবা 1000 মিটার। বলছে 1 কিলোমিটার প্রস্থ একটি নদীর তীর বরাবর 4 মিটার পার সেকেন্ড বেগে, অর্থাৎ এখান থেকে 4 মিটার পার সেকেন্ড বেগে একটি বাস গতিশীল, অর্থাৎ এখানে একটা বাস ছিল, বাসটা না ড্রয়িং করি, আমার ড্রয়িং খুবই বাজে। সো এইদিকে যাত্রা শুরু করছে, যাত্রা শুরু করছে ভালো কথা। তারপরে বলছে নদীর অপর তীর হতে এক ব্যক্তি সোজাসুজি বাসটিকে দেখতে পেয়ে বাসটি ধরার জন্য স্রোতের সাথে 70 ডিগ্রি কোণে 6 মিটার পার সেকেন্ড বেগে নৌকা যোগে রওনা দিল। সো বলছে নদীতে স্রোতের বেগ 2 মিটার পার সেকেন্ড। দেন ঘ নম্বরে বলছে যে বাসটি ধরা সম্ভব হবে কি না লোকটির পক্ষে। তো এখানে খেয়াল করি যে এখান থেকে ধরি এই বরাবর যাত্রা শুরু করছে, ও এরকম একটা বিন্দুতে পৌঁছাবে। সো এই টোটালটা পৌঁছাতে ওর সময় লাগবে টি সময়। সো ওর সময় টিটা যখন বের করব, ঘ নাম্বার টি ইকুয়াল টু ডি ডিভাইডেড বাই ভি সাইন আলফা। সো ডি কত? ডি হচ্ছে 1000 মিটার, আর ভি হচ্ছে ওর বেগ কত ছিল 6 মিটার পার সেকেন্ড, অ্যান্ড সাইন আলফার মান হচ্ছে 70 ডিগ্রি। সো এটা ক্যালকুলেট করলে আছে 100 ডিভাইডেড বাই 6 সাইন 70, 17.736 এত সেকেন্ড আসবে, ঠিক আছে। সো এই সময়ের ভিতরে এই বান্দা পাড় বরাবর কতটুকু দূরত্ব অতিক্রম করবে। অ্যাকচুয়ালি ও কিন্তু পাড় বরাবর দূরত্ব অতিক্রম করছে না, ও দূরত্ব অতিক্রম করছে এই বরাবর, মানে ও একটু এই তেচ্ছাভাবে, যেটাকে বলে তেচ্ছাভাবে যাচ্ছে। সো আমরা হিসাব করবো যে ও অ্যাকচুয়ালি পাড় বরাবর কতটুকু দূরত্ব অতিক্রম করছে। সো ওর পাড় বরাবর দূরত্ব অতিক্রম
করছে মোটামুটি এরকম যে ইউ প্লাস ভি কজ আলফা ডি ডিভাইডেড বাই ভি সাইন আলফা, একবারে মান বসাই দিই। ইউ হচ্ছে 2 না, হ্যাঁ 2 মিটার পার সেকেন্ড, প্লাস ভি হচ্ছে 6 কজ আলফার মান হচ্ছে 70 ডি ডিভাইডেড বাই ভি সাইন আলফা, ডি হচ্ছে 1000। আচ্ছা ডিটা ডাইরেক্ট, এটা তো টি, অ্যাকচুয়ালি পারস্পরিক অতিক্রান্ত দূরত্ব এস ইকুয়াল টু ভিটি, এই সূত্রটা মেনটেন করে। এস ইকুয়াল টু ভিটি, এই জায়গাটুকু হচ্ছে দুইটার লব্ধি বেগ, আর এখানে একটা টি ছিল, টি সমান আমরা লিখলাম ডি ডিভাইডেড বাই ভি সাইন আলফা। সো এই জায়গাটাতে আমরা ডাইরেক্ট এইটা সময়টা বসাই দিতে পারি, এই যে এই সময়টা বসাই দিতে পারি 17.7365। সো এতটুকু ক্যালকুলেট করলে আসবে 2 + 6 cos 70 ইন্টু 17.7365, 71.87 এত মিটার গেল। তো এই যে এই সময়টুকুর ভিতরে বাসটা এই বিন্দু থেকে এই বিন্দু অতিক্রম করবে নাকি ওই বিন্দুতেই থাকবে সেটা আমরা বের করব। যদি তার চাইতে মানে এই লোকটা এই সময়ের ভিতরে কিন্তু এই পর্যন্ত পৌঁছাই যাবে। এখন এই বাসটা যদি এর আগেই অবস্থান করে অথবা এই জায়গাতেই অবস্থান করে তাহলে লোকটি বাসটাকে ধরতে পারবে, বাট বাসটা যদি ক্রস করে চলে যায় সেক্ষেত্রে বাসটাকে ধরতে পারবে না। সো দেখি যে অ্যাকচুয়ালি ক্রস করবে নাকি থাকবে। সো টি সময়ে তীর বরাবর বাসের অতিক্রান্ত দূরত্ব হবে এস ইকুয়াল টু ভিটি। যেহেতু বাসের কোনো ত্বরণ নাই, ও একদম সমবেগে চলতেছিল, সো ওর বেগ ছিল 4 মিটার পার সেকেন্ড, আর সময়টা হচ্ছে 17.7365। 4 ইন্টু 17 বলে গেলাম 7365। সো এতটুকু ক্যালকুলেট করলে আসবে 4 ইন্টু 17.6365, 7365 70.946 এত মিটার। এখন আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু 71 পয়েন্ট সাল থেকে তুলনায় কম, যেহেতু লোকটি বাসটিকে ধরতে পারবে। গেল পরের প্রশ্ন, যে দুইটি ভেক্টর দেওয়া আছে, বাট একটা ভেক্টরের কে এর সহগ এক্স দেওয়া আছে, তারপরে বলছে কি যে পরস্পর লম্ব, এই ভি আর ইউ ভেক্টর দুইটা পরস্পর লম্ব। এখন আমরা জানি যে দুইটি ভেক্টরের ডট গুণফল যদি 0 হয় সেক্ষেত্রে ভেক্টর দুইটা পরস্পর লম্ব হয়। সো আমরা এই দুইটা ডট গুণফল করলে এই এক্স এর মানটা পেয়ে যাবো। আমি করে দেখাচ্ছি। সো বলছে যে ভি এবং ইউ এর মান যদি নৌকা ও নদীতে স্রোতের বেগ নির্দেশ করে তবে সর্বনিম্ন পথে নদী পার হতে নৌকাটি 4 মিনিট সময় লাগে। সো বলছে ন্যূনতম সময়ে নদী পার হতে হলে মাঝিকে নদীর প্রস্থ অপেক্ষা বেশি দূরত্ব অতিক্রম করতে হবে কি না। অর্থাৎ যে ও যদি ন্যূনতম সময় নদী পার হয়, ন্যূনতম সময়ে যদি নদী পার হতে চায় তাহলে তাকে 90 ডিগ্রি কোণে যাত্রা শুরু করতে হবে, কিন্তু এদিকে তো আছে 70 বেগ, দেন আলটিমেটলি লব্ধিটা হবে এই বরাবর। সো ও কিন্তু এই বরাবর ট্রাভেল করবে, কিন্তু ও যদি ন্যূনতম দূরত্বে পার হতে চায় সো ও এরকম কোন একটা দিকে যাত্রা শুরু করবে অ্যান্ড ও একদম খাড়া বরাবরই যেয়ে পৌঁছাবে। সো এই দূরত্বটার তুলনায় কম। সো এটাই ওরা জাস্ট প্রুফ করতে বলছে যে ন্যূনতম সময়ে নদী পার হতে হলে মাঝিকে নদীর প্রস্থ অপেক্ষা বেশি দূরত্ব অতিক্রম করতে হয়। নদীর প্রস্থ কোনটা? এইটা। সো এইটার তুলনায় এটা কিন্তু তুলনামূলক বেশি, প্রস্থ অপেক্ষা বেশি দূরত্ব অতিক্রম করতে হচ্ছে। সো এটাই গাণিতিকভাবে যাচাই করতে বলছে। এখন দেখি যে ভি ডট ইউ, এখন ভি ডট ইউ সমান কি? ভি ইউ কস থেটা, থেটার মান যদি 90 ডিগ্রি হয় তো কস 90 ডিগ্রির মান 0, সো আলটিমেটলি টোটালটা 0 হয়ে যায়। তো ধরে নিলাম 0, যেহেতু একটা আরেকটার উপর লম্ব বলে দিচ্ছে। সো ভি ডট ইউ, ভি কত আছে? 2i 3j মাইনাস এক্স কে, 2i প্লাস 3j মাইনাস এক্স কে, এই ইন্টু ইউ, ইউ কত আছে? 3i 2 3i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 2k ক্যাপ, এই। সো এটা ইকুয়াল টু 0 গেল। এখন যদি ডট গুণফল করতে চাই তাহলে 2 ইন্টু 3 6 প্লাস 3 ইন্টু 2 6 মাইনাস এক্স প্লাস 2 মাইনাস 2x ইকুয়াল টু কত? 0। সো আলটিমেটলি এটা ক্যালকুলেট করলে আসবে 6 প্লাস 6 12
12, 12টা পাশে যায় মাইনাস 12 হয়ে গেল। সো 2x ইকুয়াল টু মাইনাস 12, মাইনাস মাইনাসে প্লাস বা x ইকুয়াল টু 2টা নিচে আসা 6। সো x ইকুয়াল টু কত পাই গেলাম 6। সো আমরা বলতে পারি যে v ইকুয়াল টু 2i 3j মাইনাস 6k। তারপর কি চাইছে যে ন্যূনতম সময়ে নদী পার হতে হলে এই তো মানে এই দূরত্বটা চাইছে, এই দূরত্বটা। সো যদি আমরা এই বরাবর লব্ধির বেগটাকে বের করি, দেন এই বরাবর দূরত্বটাকে বের করে ফেলাই। মানে এখানে কিন্তু কোনো জায়গাতে ত্বরণ নাই, নদী নৌকার কোনো ম্যাথেই কোনো ত্বরণ নাই। সো সেক্ষেত্রে আমরা সব জায়গাতে এস ইকুয়াল টু ভিটি এই সূত্রটা ইউজ করতে পারবো। এখন আমরা এই বরাবর বেগটা বের করব আর এই বরাবর দূরত্ব অতিক্রম করতে সময়টা বের করবো, তাহলে এনাফ। ঠিক আছে। সো টি ইকুয়াল টু ডি ডিভাইডেড বাই ভি সাইন আলফা। সো ও যেহেতু একদম ন্যূনতম সময়ে নদীটা পার করবে, সো আমরা জানি যে ন্যূনতম সময়ে যদি নদী পার করতে চাই সেক্ষেত্রে কিন্তু 90 ডিগ্রি কোণে যাত্রা শুরু করতে হয়। সো এখানে আলফার মান হবে 90 ডিগ্রি, ডি হচ্ছে ডি 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 তো দাও না, ডিটাকে বের করতে হবে। তো আগে ডিটাকে বের করি। সো ডিটা বের করবো আমরা এই সূত্র থেকে, এক্স ইকুয়াল টু বি কজ আলফা ইন্টু ডি ডিভাইডেড বাই, আচ্ছা এতটুকু তো দেওয়া আছে, ইন্টু টি। এখন আরেকটা সূত্র কিন্তু আছে যে টি ইকুয়াল টু ডি ডিভাইডেড বাই ভি সাইন আলফা। এই সূত্রতে যখন তুমি বের করতে যাবা তখন কিন্তু আলফার মান 90 ডিগ্রি না, আলফার মানটা নিয়ে ঝামেলা হবে। সো মানে ও ন্যূনতম সময়ে পার হচ্ছে ঠিক আছে, কিন্তু তুমি তো এখানে ন্যূনতম সময়টা বের করছো না, ন্যূনতম সময়টা তো তুমি জানো না, ন্যূনতম সময় জানো না। অ্যান্ড এই যে এখানে যে সময়টা দেওয়া আছে, এখানে যে সময়টা দেওয়া আছে এটা কিন্তু সর্বনিম্ন সময়ে না কিন্তু। সো এই ক্ষেত্রে আলফার মানটা 90 ডিগ্রি হবে না। সো তার জন্য তুমি এই সূত্র দিয়ে বের করতে পারবে না, তোমাকে বের করতে হবে ঠিক এই সূত্র দিয়ে। সো এই ক্ষেত্রে তুমি যখন ন্যূনতম দূরত্বে নদী পার হবা, ন্যূনতম দূরত্ব মানে কি নদীর একদম প্রস্থ বরাবর। সো এই ক্ষেত্রে তোমার কিন্তু পার বরাবর কোনো দূরত্ব অতিক্রম করো নাই, তুমি এখান থেকে এখানে গেছো, একদম এই লাইন বরাবরই আছো, অর্থাৎ তুমি এদিকে কোনো দূরত্ব অতিক্রম করা নাই, তুমি ওখানে আছো। সো এই ক্ষেত্রে এক্স এর মান হবে 0। সো এক্স ইকুয়াল টু 0, ইউ হচ্ছে ইউ হবে এই যে ইউ এর মান হবে ইউ ইকুয়াল টু রুট ওভার ইউ ভেক্টরের মান রুট ওভার 3 স্কোয়ার 2 স্কোয়ার 2 স্কোয়ার 3 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার। সেটা ক্যালকুলেট করলে পাবো 3 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার রুট ওভার 17। আর ভি ভেক্টরের মান যদি বের করি তাহলে হবে রুট ওভার 2 স্কোয়ার 3 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার, এটা ক্যালকুলেট করলে পাবো 7। তো মিটার পার সেকেন্ড, এটাও হবে মিটার পার সেকেন্ড। যাও তো দেখি ইউ কত ছিল, রুট ওভার 17 প্লাস ভি ছিল 7, কজ আলফার মানটা বের করতে হবে ইন্টু টি। টি কত, টি অ্যাকচুয়ালি ফ্যাক্ট না, টিটা গুণ আকারে আছে, এটা এই সাইডে আছে 0 হয়ে যাবে। দেন আলটিমেটলি থাকবে কি 7 কজ আলফা, 17টাকে এই সাইডে নিয়ে আসলে মাইনাস রুট ওভার 17, বা আলফা ইকুয়াল টু থাকবে কজ ইনভার্স মাইনাস রুট ওভার 17 ডিভাইডেড বাই 7। আমরা জানি কজ মাইনাস হজম করতে পারে, বাট এটা যেহেতু ইনভার্স আছে সেহেতু মাইনাস দিয়ে লিখতে হবে, মাইনাস রুট ওভার 17 ডিভাইডেড বাই 7, 126.087। সো এখানে আলফার মানটা যখন আমরা পেয়ে যাব তখন আমরা টি ইকুয়াল টু ডি ডিভাইডেড বাই ভি সাইন আলফা এইটা আমরা ইউজ করতে পারবো। সো এখান থেকে আমরা ডিটা বের করতে পারবো, কারণ দেখো এখানে এই যে ন্যূনতম দূরত্বে কই গেল, যে সর্বনিম্ন পথে অর্থাৎ ন্যূনতম দূরত্বে নদী পার হতে নৌকাটির 4 মিনিট সময় লাগে। এই যে এখানে আবার টি এর মানটা দেওয়া আছে, সো 4 মিনিটটাকে সেকেন্ডে নিয়ে যাবো, সো 60 দিয়ে গুণ দেবো ইন্টু 60, 4 6 24 অর্থাৎ 240 সেকেন্ড। সো ডি ডিভাইডেড বাই ভি সাইন আলফা, ভি এর মান হচ্ছে 7, সাইন আলফার মান কত পাইলাম 126.078, 126.087 এই। ঠিক আছে, এখন ডি ইকুয়াল টু তাহলে থাকবে 240 ইন্টু 7 ইন্টু সাইন 126.087, তা ডি ইকুয়াল টু
1357.647 তো মিটার। ঠিক আছে, ডি এর মান পাইলাম। কি চাইছিল যে বেশি দূরত্ব অতিক্রম করতে হবে কিনা। সো দেখি ন্যূনতম সময়ে যদি নদী পার হতে চাই সেক্ষেত্রে টি ইকুয়াল টু আসবে টি মিনিমাম ইকুয়াল টু ডি ডিভাইডেড বাই ভি। ডি হচ্ছে কত 1357.647 আর বেগ কত ছিল 7। সো এই ক্ষেত্রে ডিভাইডেড বাই 7 193.949 এত সেকেন্ড। ঠিক আছে, এখন এই বরাবর যে বেগ মানে ন্যূনতম সময় যদি দূরত্ব পার হতে চায় তাহলে তাকে 90 ডিগ্রি কোণে যাত্রা শুরু করতে হবে। 90 ডিগ্রি কোণে যাত্রা শুরু করলে সে এরকম কোনো একটা বরাবর আসবে। এখন এই বরাবর বেগটা লাগবে, কারণ আমরা এই বরাবর সময়টা পেয়ে গেছি। সো এই বরাবর যদি বেগটা বের করতে পারি তাহলে চলে আসবে। এখন খেয়াল করো যে স্রোতের বেগ এই দিকে ইউ, নৌকার বেগ এই দিকে ভি, তাহলে এই ইউটাকে যদি এখানে নিয়ে চলে আসি তাহলে এটা একটা পিথাগোরাসের ত্রিভুজ উৎপন্ন করছে, যেহেতু এটা 90 ডিগ্রি। সো এটা হবে √ ভি স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার। ঠিক আছে, এখানে করে ফেলাই যে লব্ধি বেগ ডাব্লিউ ইকুয়াল টু √ ভি হচ্ছে 7, তারপরে স্কোয়ার, ইউ হচ্ছে √17। সো √ ওপর স্কোয়ার করে দিলে 17 থাকে, এটা ক্যালকুলেট করলে আসবে √7 স্কোয়ার প্লাস 17 √66 এত মিটার পার সেকেন্ড। সো অতএব টোটাল দূরত্ব হবে, অতএব ন্যূনতম সময়ে, অর্থাৎ ন্যূনতম সময়ে বলতে এস মিনিমাম দিলাম ইকুয়াল টু ভিটি। ভি হচ্ছে কত √66 ইন্টু টি হচ্ছে কত, টি কত পাইছিলাম 193.949 193.949। সো এটা ক্যালকুলেট করলে আসে ইন্টু 193.949 1575.65 মিটার। তো খেয়াল করো এই যে এটা আছে, এই যে দূরত্বটা আছে, এটা এই ডি এর তুলনায় অনেকটাই বেশি। ডি কত পাইছিলাম 1357, বাট এটা পাইছি কত 1575। সো এটা তুলনামূলক বেশি হবে। যা হোক, পরে এগুলো কিছু আমি প্র্যাকটিসের জন্য ম্যাথ দিয়ে রাখছি, যেটা সব দেওয়া আছে, তোমাদেরকে পিডিএফটা প্রোভাইড করে দেওয়া হবে, তোমরা এটা ইচ্ছা মতো প্র্যাকটিস করে নিতে পারবা। তারপরে 2 এর অধিক ভেক্টরের লব্ধি। দেখি এটা ডাইরেক্ট ম্যাথ দেখি কি বলছে, যে গাড়ির সামনের গ্লাসে বৃষ্টি কত বেগে পড়বে। সামনের গ্লাসে অর্থাৎ এই হচ্ছে গাড়ি, এটা হচ্ছে তার সামনের গ্লাস। সো গাড়ির সাপেক্ষে ওটার বেগ কত হবে। সো খেয়াল করো এখানে যে গাড়ির বেগ কত দেওয়া আছে 18, গাড়ির বেগ 18। এখন আমরা জানি 18i ক্যাপ, আমরা জানি যে যার সাপেক্ষে বেগ নির্ণয় করবো তার বেগটাকে উল্টাই দেবো। সো উল্টে দিলে হবে -18i। সো লব্ধি বেগ আর ইকুয়াল টু হবে -18i, অ্যান্ড বৃষ্টির যেটা বেগ সেটা কত আছে -12j। সো লব্ধি করলে হবে -12j। এখন এটার লব্ধির মানটা হবে √18 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার। ক্যালকুলেট করলে যেটা আসবে সেটাই অ্যান্সার। তারপরে ঘ নম্বরে কি বলছে, যদি গাড়ির পিছনের গ্লাস বৃষ্টিতে ভিজবে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করতে হবে। সো এটা ছিল ঘ নাম্বার। এখন লিখব ঘ নাম্বার। সো ঘ নাম্বার হবে এরকম যে থেটা ইকুয়াল টু tan ইনভার্স y/x। y কত এখানে, y হচ্ছে -12, x হচ্ছে কত -18, মাইনাস কাটা, দেন ক্যালকুলেট করলে আসবে tan ইনভার্স 12/18 33.69, যেটা কিনা 60 ডিগ্রির তুলনায় কম। তার মানে কি, এই যে 60 বলতে কত, এটা ছাদের সাথে বলছে, ছাদের সাথে 30 ডিগ্রি কোণে আছে, অর্থাৎ এটা 60 ডিগ্রি কোণে আছে। 60 ডিগ্রি, এটা 60-র তুলনায় অনেক কম, সেহেতু ভিজবে না। পরের প্রশ্ন খেয়াল করি, এগুলা জাস্ট প্র্যাকটিসের জন্য ম্যাথ দিয়ে রাখছি, তোমরা ইচ্ছে মতো প্র্যাকটিস করে নিতে পারো। তারপরে ডট গুণন আর ক্রস গুণনের কনসেপ্ট দিয়ে কিছু ম্যাথ আছে। দেখি উদ্দীপকের F1 + F2 এবং F1 - F2 পরস্পর লম্ব কিনা। তো আগে F1 লাগবে আর F2 বের করতে হবে, সেটার উপাংশে ভাগ করতে হবে। এখন দেখি যে F1 বলটা এটা 30 ডিগ্রি কোণে আছে, সো এটার অনুভূমিক উপাংশ হবে 15
ব্ল্যাক কালার দিয়ে লিখি 15 ব্ল্যাক 15 cos 30 ডিগ্রি, আর উলম্বিক উপাংশ হবে 15 sin 30 ডিগ্রি। এই সো এটার এই বর্গ যদি নেগেটিভ ধরি তাহলে এটা হবে -15 cos 30 i ক্যাপ, আর এটা হবে +15 sin 30 ডিগ্রি j ক্যাপ। আর এটার ক্ষেত্রেও সেম 10 cos 30 i ক্যাপ 10 sin 30 j ক্যাপ। সো যখন আমরা f1 প্লাস f2 ভেক্টর বের করব তখন f1 কত হচ্ছে, f1 কত হচ্ছে 15 -15 ইন্টু cos 30 -15 √3 ডিভাইডেড বাই 2 i ক্যাপ। আর আরেকটা ছিল উলম্বিক উপাংশ, কত ছিল 15 sin 30 j ক্যাপ। 15 sin 30 এর মান হচ্ছে হাফ, সার্টিফিকেটে থাকবে 7.5 j ক্যাপ, প্লাস f2 হচ্ছে 10 cos 30 10 cos 30 করলে আছে 5√3 i ক্যাপ। আর উলম্বিক উপাংশটা হবে 10 sin প্লাস 10 sin 30 5 j ক্যাপ। সো এটা ক্যালকুলেট করলে আছে 5√30 minus 15√3 divided by 2 minus 5√3 divided by 2 পরস্পর লম্ব কি না, ঠিক আছে দেখি, ইকুয়াল টু -5√3 divided by 2 i ক্যাপ, আর এই যে যোগ হয়ে যাবে, সো 5 প্লাস 7.5 প্লাস 12.5 j ক্যাপ। এই সেটা পেলাম f1 প্লাস f2, আর f1 মাইনাস f2 যখন বের করব তখন খেয়াল করো যে জাস্ট এইটা মাইনাস হয়ে যাবে আর এটাও মাইনাস হয়ে যাবে। সো এটা যখন ক্যালকুলেট করব তখন এরকম হবে যে -5√3 minus 15√3 by 2 minus 5√3 minus 15√3 by 2, তখন আসবে 25√3 by 2 i ক্যাপ, আর এটা হবে একটা প্লাস একটা মাইনাস, সো 12.5 minus 7.5 -5 j ক্যাপ। সো f1 f2 পেয়ে গেছি, এখন এই দুইটার ডট গুণ করবো। এখন যদি ডট গুণ 0 আসে তাহলে সেটা পরস্পরের লম্ব, আর যদি 0 না আসে তাহলে লম্ব না। আই হোপ তোমরা এটা নিজেরা করতে পারবা। তারপরে দেখি যে দুইটা ভেক্টর দেওয়া আছে, সেম প্রশ্নই তো মনে হইতেছে না, এটা সব দেওয়া আছে জাস্ট প্র্যাকটিসের জন্য। তারপরে বলছে যে 3টি বিন্দু PQR এর স্থানাঙ্ক যথাক্রমে দেওয়া আছে, এন্ড বলছে বিন্দুগুলো দ্বারা গঠিত অবস্থান ভেক্টরগুলো একই তলে অবস্থান করে কিনা। তো কিছু না, এই জাস্ট সব কটাকে নিয়ে একটা ম্যাট্রিক্স উৎপন্ন করবা। তো ম্যাট্রিক্স বলতে যে না, আগে তোমাকে এগুলার PQ QR আর RP এগুলাকে বের করতে হবে। সো PQ ইকুয়াল টু হবে Q মাইনাস P করতে হবে। সো 3 - 2, এই যে 3 - 2 অর্থাৎ i ক্যাপ, আর -1 মাইনাসে প্লাস 2, সরি -1 প্লাস 1 0, সো j ক্যাপ থাকছে না, অ্যান্ড 2 - 3 অর্থাৎ k ক্যাপ সো PQ পাইলাম, অ্যান্ড QR আর না ওটা, হ্যাঁ আর QR হবে R মাইনাস Q। সো 1 - 3 -2i, আর তারপর হবে -3 মাইনাসে প্লাস 1 অর্থাৎ -2 j ক্যাপ, আর হবে 5 - 3 অর্থাৎ +3 k ক্যাপ। ঠিক আছে, আর আরেকটা লাগবে RP।
আরপি হবে পি মাইনাস আর, সো 2 মাইনাস অন আই ক্যাপ, আর মাইনাস অন মাইনাস মাইনাসে প্লাস 3 অর্থাৎ প্লাস 2 জে ক্যাপ, আর 3 মাইনাস 5 অর্থাৎ মাইনাস 2 কে ক্যাপ। 2 মাইনাস অন 1 মাইনাস অন প্লাস 2 2 অ্যান্ড 3 মাইনাস 5 মাইনাস 2 ক্যাপ। হ্যাঁ ঠিক আছে, এখন এই তিনটা নিয়ে যে ম্যাট্রিক্স উৎপন্ন হবে 1 0 মাইনাস 1 1 0 মাইনাস 1, তারপরে মাইনাস 2 মাইনাস 2 মাইনাস 2 মাইনাস 2 প্লাস 3, আর এটা হচ্ছে 1 2 মাইনাস 2 1 2 মাইনাস 2। সো এতটুকু নিয়ে একটা ম্যাট্রিক্স গঠিত হবে। সেটাকে এমনি লিখবো যে পি কিউ ডট কিউ আর ক্রস আর পি ইকুয়াল টু, এটা ক্যালকুলেট করবো। যদি 0 আসে তাহলে একই সমতলে অবস্থান করে, যদি 0 না আসে তাহলে একই সমতলে অবস্থান করবে না। এই দেখি পরের প্রশ্ন, প্র্যাকটিসের জন্য দিয়ে রাখছি আর কি, এগুলো নিজের দেখে ফেলবা। দেখি এখানে কি বলছে যে -1 1 1 অবস্থানে পি এর ডাইভারজেন্স নির্ণয় করো। পি দেওয়া আছে, এটা ডাইভারজেন্স নির্ণয় করতে হবে। এখন খেয়াল করো, এর আগে কিছু সূত্র ছিল যে ভেক্টর অপারেটর, ঠিক আছে, অ্যান্ড যেটা হচ্ছে ডাইভারজেন্স এই যে ডাইভারজেন্স ডট গুণ, এটা মাথায় রাখবা। আর যেটা হচ্ছে কার্লের ক্ষেত্রে হবে কি ক্রস গুণ। আসো করে দেখাই যে কি বলছে, এই বিন্দু এই অবস্থানে পি এর ডাইভারজেন্স নির্ণয় করো। এখন ডাইভারজেন্স নির্ণয় করার জন্য আমাদের কি করতে হবে, ডট গুণ করতে হবে। সো ন্যাবলা ডট পি ভেক্টর, সো ন্যাবলা হচ্ছে ডেল বাই ডেল এক্স ডেল এক্স আই ক্যাপ প্লাস ডেল ওয়াই জে ক্যাপ প্লাস ডেল জেড কে ক্যাপ ডট, আর একটা কি আছে, বিশাল একটা ইকুয়েশন আছে আর কি, 9x y স্কোয়ার প্লাস 5z আই ক্যাপ প্লাস 4y স্কোয়ার প্লাস 4xz j ক্যাপ প্লাস 3x কিউব প্লাস 2y কে ক্যাপ। এই এখন যখন ডট গুণ করবো তখন এক্স এর সাপেক্ষে এই টোটালটার, এখন যখন আমরা পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করব তখন এক্স ছাড়া বাকি সব কিছুকে ধ্রুবক কল্পনা করবো। সো 9 কনস্ট্যান্ট, ওয়াই স্কোয়ার কনস্ট্যান্ট, শুধু এক্সটা থাকে, এক্সকে ডিফারেন্সিয়েট করলে হয় 1, সো আলটিমেটলি থাকবে 9 ওয়াই স্কোয়ার গেল। তারপরে এই ওয়াই এর সাথে এইটার গুণ, সো ওয়াইটা চলো, বাকি সবই কনস্ট্যান্ট। সো এটা কনস্ট্যান্ট, এটা 0 হয়ে যায় বাদ। এটা যখন করবো নিয়ে আসবো তখন দুইটা নিচে আসবে, সো 7 গুণ 8 ওয়াই গেল। আর জেডের সাপেক্ষে যখন এটার পার্শিয়াল ডিফারেন্সিয়েট করবো তখন খেয়াল করো এখানে কোথাও জেড নাই, সো ওটা একদম স্কিপ হবে। সো কি বলছে, -1 এই বিন্দুতে ডাইভারজেন্স ইকুয়াল টু 1 ইতো আছে, সো 9 × 1 প্লাস 8 × 1 আর 2 16 আর 1 17, এটাই অ্যান্সার গেল। ঘ নাম্বার বলছে যে ভেক্টর পি কি অঘূর্ণনশীল, গাণিতিকভাবে বিশ্লেষণ করো। কার্ল নির্ণয় করবো আমরা, যদি কার্ল 0 হয় তাহলে অঘূর্ণনশীল, আর যদি 0 না হয় তাহলে ঘূর্ণনশীল। অর্থাৎ এটাতে কিন্তু অনেকে পেঁচাই ফেলে যে 0 হলে ঘূর্ণনশীল হবে নাকি অঘূর্ণনশীল হবে। তো এতটুকু মাথায় রাখবা যে যদি 0 হয় তাহলে কিছু নাই, ঘূর্ণনশীলও নেই, মানে কিছুই নাই, ও ঘুরবেই না। আর যদি কিছু একটা থাকে তাহলে অবশ্যই সেটা ঘূর্ণনশীল হবে। সো এখন আমরা ওটার কার্লটা নির্ণয় করবো। সো কার্ল যখন নির্ণয় করবো তখন আমরা এভাবে লিখবো যে ন্যাবলা ক্রস পি, একটু নিচের দিকে লিখি, ন্যাবলা ক্রস পি ইকুয়াল টু আই ক্যাপ জে ক্যাপ অ্যান্ড কে ক্যাপ। এখানে হবে ডেল এক্স ডেল ওয়াই ডেল জেড। এখানে হবে 9xy স্কোয়ার প্লাস 5z, 9xy স্কোয়ার প্লাস 5z, 9xy স্কোয়ার প্লাস 5z, আর তারপরে আসবে 4y স্কোয়ার প্লাস 2xz, 4y স্কোয়ার 2xz, 4y স্কোয়ার প্লাস 2xz, আর লাস্ট একটা থাকবে কত, 3x কিউব
2y 3x³ প্লাস 2y। এই তো এখন যখন আমরা এটার কার্ল বের করব তখন আইকে যখন নিয়ে নেব তখন আই ইন্টু এই কলাম এই রো বাদ ডেল ওয়াই ইন্টু এইটা। সো এখানে শুধুমাত্র ওয়াইটা চলো, বাকি সবই কনস্ট্যান্ট। আলটিমেটলি থাকবে কত? 2। তারপরে এটার সাথে এইটা মাইনাস আসবে একটা সূত্রের, তারপরে ডেল জেড ছাড়া বাকি সবই কনস্ট্যান্ট। সো 2x মাইনাস জে ক্যাপ ইন্টু এই কলাম এই রো বাদ ডেল এক্স এর সাথে এইটার। সো কত আসবে? 3 3 9 এক্স স্কোয়ার গেল মাইনাস ডেল জেড এর সাথে এইটা। সো কত থাকবে? জেড এর সাথে শুধু 5 থাকবে, মাইনাস 5 এত জে ক্যাপ প্লাস কে ক্যাপ ইন্টু কে ক্যাপ বলতে এই কলাম এই রো বাদ ডেল এক্স এর সাথে এইটা। সো কত থাকবে? 2z মাইনাস ওয়াই এর সাথে এইটা। কত থাকবে? 9 2 18 18x ওয়াই 18x, তার সাথে ওয়াইও থাকবে এত কে ক্যাপ। তো খেয়াল করো এখানে কার্ল কিন্তু নট ইকুয়াল টু 0, তার মানে কি হবে? ঘূর্ণনশীল হবে, অর্থাৎ অঘূর্ণনশীল হবে না। অঘূর্ণনশীল হবে না, শীল হবে না। গেল। তারপরে আই থিঙ্ক নেক্সট চ্যাপ্টারে মুভ করা উচিত, বাকিগুলা আই হোপ পারবা। নিউটনিয়ান মেকানিক্স, এই চ্যাপ্টার থেকে অনেক সময় 2টা প্রশ্ন চলে আসতে পারে। সো এটা আমরা যতটা সম্ভব গুরুত্ব সহকারে দেখার চেষ্টা করব। দেখি যে ওকে দেখি যে নিউটনের সূত্র থেকে তেমন শিখেও আসে না, সো এটা স্কিপ করাই যায়। তারপর প্রথম ম্যাথ, যে সংঘর্ষের পর স্থির বস্তুর শেষ বেগ কত হবে। কি বলছে অধ্যাপক? যে 3 মিটার পার সেকেন্ড বেগে 2 কেজি ভরের একটি বস্তু 0.5 কেজি ভরের অন্য একটি স্থির বস্তুর সঙ্গে সোজাসুজি স্থিতিস্থাপক সংঘর্ষে লিপ্ত হয়। অর্থাৎ একটা বস্তু স্থির ছিল, অর্থাৎ আদিবেগ 0 ছিল, এটাকে u2 দিলাম। এখানে আরেকটা বস্তু ছিল যেটার আদিবেগ u1 ছিল, u1 কত ছিল? 3 মিটার পার সেকেন্ড, 3 মিটার পার সেকেন্ড। অ্যান্ড বলছে যে এত বেগে 2 কেজি ভরের একটি বস্তু, এর ওজন হচ্ছে m1 ইকুয়াল টু 2 কেজি। সো ভর হচ্ছে 2 কেজি, ভরের একটি 0.5 কেজি ভরের, এর ভর হচ্ছে m2 ইকুয়াল টু 0.5। অন্য একটি স্থির বস্তুর সঙ্গে সোজাসুজি স্থিতিস্থাপক সংঘর্ষে লিপ্ত হয়। ভালো কথা বলছে, সংঘর্ষের পর স্থির বস্তুর শেষ বেগ কত। সো শেষ বেগের জন্য সূত্র যেটা প্রয়োজন সেটা হচ্ছে v2 ইকুয়াল টু m2 মাইনাস m1, নিচে থাকবে m1 প্লাস m2 প্লাস 2m1, এখানে একটা ইন্টু থাকবে, m2 মাইনাস m1 প্লাস m2 ইন্টু u2, এই যে 2 এর সাথে 2 ম্যাচ করা হবে, তারপর 2 u1 m1 ডিভাইডেড বাই m1 প্লাস m2। এই এখন m2 হচ্ছে 0.5 কেজি, হ্যাঁ 0.5 কেজি, 0.5 মাইনাস m1 হচ্ছে কত? 2 কেজি, m1 প্লাস m2, সো 0.5 প্লাস 2 ইন্টু u2 কত? 0, আলটিমেটলি টোটালটা 0 হয়ে যায়। 2 ইন্টু u1 হচ্ছে 3, m1 হচ্ছে 2, m1 প্লাস m2 অর্থাৎ 2 প্লাস 0.5। সো এটা ক্যালকুলেট করলে আসবে 2 ইন্টু 3 ইন্টু 2 ডিভাইডেড বাই 2 প্লাস 0.5, 4.8, অর্থাৎ এর শেষ বেগ হবে 4.8। গেল অ্যান্সার একটা। আরেকটা কি বলছে যে উদ্দীপকের গতিশীল বস্তুর ভর স্থির বস্তুর ভরের তুলনায় অনেক বেশি হলে সংঘর্ষের পর বস্তুদ্বয়ের পরিণতি কি হবে। সো বলছে কি যে স্থির বস্তুর তুলনায় মানে গতিশীল বস্তুর ভর স্থির বস্তুর তুলনায় অনেক বেশি হলে কি হবে, অর্থাৎ m1 যেটা ছিল সেটা যদি গ্রেটার দেন m2 হয়, অর্থাৎ m2 এর তুলনায় m1 এর ভর অনেকটা বেশি হয়, সেক্ষেত্রে কি হবে। সো সেক্ষেত্রে দেখি যে সেক্ষেত্রে m1 প্লাস m2 ইকুয়াল টু কত হবে। শুধু m1, যেহেতু এটা খুবই ছোট সেহেতু সেটাকে আমরা নেগলেক্ট করতে পারি। তারপরে m1 মাইনাস m2, এটা হবে কত? m1। এই তো এখন দেখি যে
প্রশ্নে কি চাইছিল, অনেক বেশি হলে সংঘর্ষের পর বস্তুদ্বয়ের পরিণতি কি হবে, বস্তুদ্বয়ের পরিণতি চাইছে। সো ভি অন ইকুয়াল টু ভি অনটা আগে বের করবো, তারপরে ভি টুটা বের করবো। m1 মাইনাস m2 m1 প্লাস m2 ইকুয়াল ইন্টু u1 প্লাস 2 m2 u2 ডিভাইডেড বাই m1 প্লাস m2। m1 মাইনাস m2 সমান কত, m1 প্লাস m2 সমান m1 ইন্টু u1 ছিল 3, 2 m2 তো অনেক ছোট, সো সেটা একদম জিরোর মতো, সেই টোটালটাই জিরো বলে দিতে পারি আমরা। সো এটা কাটাকাটি, এটা 3 মিটার পার সেকেন্ড বেগে চলে যাবে, অর্থাৎ ওর কোনো m1 ভরের কোনো ইফেক্টই থাকবে না। সো v2টা কত হবে সেটা দেখি। v2 হচ্ছে m2 মাইনাস m1 প্লাস m2 ইন্টু u2 প্লাস u2 তো জিরো, সো এই টোটালটা জিরো হয়ে যায়, প্লাস দিয়ে থাকে 2 m1 u1 প্লাস m2। সো 2 m1 প্লাস m2 এটা হচ্ছে কত, m1 ইন্টু u1 কত ছিল 3, এটা কাটাকাটি যায়, এটা হয়ে যাবে 3 দুগুণে 6, 6 মিটার পার সেকেন্ড। অর্থাৎ যদি স্থির বস্তুর ভর গতিশীল বস্তুর ভরের তুলনায় খুবই খুবই কম হয়, সেক্ষেত্রে গতিশীল বস্তুটা যে বেগে এসেছিল সে বেগেই চলে যাবে, কিন্তু স্থির বস্তুটা তার গতিশীল বস্তুর ভরের দ্বিগুণ বেগে গতিশীল হয়ে যাবে। এই গেল। তারপর দেখি জড়তার ভ্রামক আর চক্রগতির ব্যাসার্ধ। ম্যাথ ক্রস করছি। দেখি এটা রাজশাহী বোর্ড 23-এর কোশ্চেন, খুবই মজার একটা কোশ্চেন। বলছে কি, প্রথম চিত্রে চক্রগতির ব্যাসার্ধ নির্ণয় করো। সো চক্রগতির ব্যাসার্ধ নির্ণয়ের জন্য সূত্র হচ্ছে I ইকুয়াল টু mk স্কোয়ার, যেখানে আইটা হচ্ছে জড়তার ভ্রামক, কেটা হচ্ছে চক্রগতির ব্যাসার্ধ। সো এটা হচ্ছে কি বৃত্তাকার চাকতি। সো বৃত্তাকার চাকতির ক্ষেত্রে জড়তার ভ্রামক I এর সূত্র হচ্ছে, সূত্রটা এই আগে দেওয়া আছে, চাকতির সূত্রটা কই, চাকতি এই যে এটা চাকতি, পাতলা বৃত্তাকার চাকতি হচ্ছে কত, হাফ mr স্কোয়ার, হাফ mr স্কোয়ার ইকুয়াল টু m, এখানেও m ইন্টু কে স্কোয়ার, কাটাকাটি যায়। সো কে ইকুয়াল টু হবে রুট ওভার হাফ আর স্কোয়ার, সো আলটিমেটলি হবে 1/√2 আর। এখন আর ইকুয়াল টু কত দেওয়া আছে, ব্যাসার্ধ 0.5 মিটার দিয়ে দিয়েছে। সো 1/√2 ইন্টু হাফ, আলটিমেটলি 1/2√2, এটা অ্যান্সার। ব্যাসার্ধের একক হচ্ছে মিটার, মিটারে আছে, সো একক দিবা মিটার, একক অবশ্যই দেবে, একক যদি না দাও তাহলে এক্সামে 1 মার্ক করে কেটে দিতে পারে। আচ্ছা, ঘ নম্বরও আছে, বলছে কোন অক্ষের সাপেক্ষে ঘোরানো সহজ হবে। একটা চাকতি দেওয়া আছে, একবার হচ্ছে মিডিল দিয়ে আর একবার হচ্ছে কিছুটা সাইডে নিয়ে চলে আসছে। দেন বলছে কোনটার জন্য ঘোরানো সহজ হবে। প্রথমটার জন্য, প্রথম ক্ষেত্রে I1 ইকুয়াল টু হাফ mr স্কোয়ার, হাফ m এর মান হচ্ছে m কত দেওয়া আছে 2 কেজি আর হচ্ছে 0.5, সো হাফ 2 ইন্টু 0.5 তার উপর স্কোয়ার, 2 কাটাকাটি যায়, এটা হাফের উপর স্কোয়ার করলে হয় 1/4, অর্থাৎ 0.25 এত কেজি মিটার স্কোয়ার। একক হচ্ছে জড়তার ভ্রামকের একক হচ্ছে কেজি মিটার স্কোয়ার। সো I1 গেল। আর দ্বিতীয় ক্ষেত্রে I2 হচ্ছে, এই যে এখানে খেয়াল করো, এখানে কিছুটা চেঞ্জ হয়ে পড়ছে, এইচ পরিমাণ চেঞ্জ হয়ে পড়ছে, এইচ এর মান কত দেওয়া আছে 0.25। সো এই যে যখন একটা কিছুটা শিফট হবে, শিফট হওয়ার সময় আমরা জানি যে I প্লাস mh স্কোয়ার সূত্র। সো I কত পাইছিলাম 0.25 প্লাস m হচ্ছে 2, h হচ্ছে আবার 0.25 তার উপর স্কোয়ার। সো এটা ক্যালকুলেট করলে আসবে 0.25 ইন্টু 2 ইন্টু 0.25 তার উপর স্কোয়ার, 0.0625 এত কেজি মিটার স্কোয়ার গেল। কি চাইছিল প্রশ্নে, যে কোন অক্ষের সাপেক্ষে ঘোরানো সহজ হবে, গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে মতামত দাও। তো এই জড়তার ভ্রামক কোনটাতে বেশি আসলো, প্রথমটাতে বেশি আসলো, এটা হচ্ছে কম, এটা হচ্ছে
বেশি। সো যেহেতু প্রথমটাতে বেশি আসছে, সেহেতু আমরা বলতে পারি যে দ্বিতীয়টায় ঘোরানোটা তুলনামূলক সহজ হওয়া উচিত। mh²। ওকে, দেখি পরের প্রশ্ন। আচ্ছা, ওগুলো প্র্যাকটিস করে নেবে নিজেদের মতো করে। ওই ওই কই গেল? ঠিক আছে ঠিক আছে। আর একটা সুন্দর প্রশ্ন কি বলছে যে বস্তুর উপর ক্রিয়াশীল টর্কের মান বের করো। সো আমরা জানি টর্ক টাউ ইকুয়াল টু আর ক্রস এফ। সেখানে আর কত দেওয়া আছে? আর দেওয়া আছে 2i 2j মাইনাস কে। সো 2i 2j মাইনাস কে, i j কে, এখানে হবে 2 মাইনাস 1। আর এফ এর জন্য হবে 1 4 মাইনাস 3, 1 4 মাইনাস 3। সেটা যখন ক্যালকুলেট করবা তখন এই আইকে যখন নিব তখন এই কলাম রোবাদ। সো 2 ইন্টু মাইনাস 3 মাইনাস 6 মাইনাস মাইনাসে প্লাস 4 মাইনাস জে ক্যাপ অ্যান্ড এটা বাদ মাইনাস 6 মাইনাস মাইনাসে প্লাস 1 প্লাস কে ক্যাপ এটা বাদ যাতে 8 মাইনাস 2 8 মাইনাস 2 কে ক্যাপ। সেটা ক্যালকুলেট করলে আসবে মাইনাস 2 আই ক্যাপ। এটা হবে মাইনাস 5 প্লাস 5 জে ক্যাপ, আর এটা ক্যালকুলেট করলে আসবে প্লাস 6 কে ক্যাপ। এই পেয়ে গেছি টর্ক। সো বলছে টর্কের মান বের করো, মানটা চাইছে। সো যখনই মান চাইবে তখনই আমরা টর্ক টাও, এটাও কিন্তু ভেক্টর রাশি। সো টাও, এটার মানটা যখন বের করবো তখন √, এটা কত ছিল 2। সো মাইনাস 2 তার উপর স্কোয়ার প্লাস তার উপর স্কোয়ার কি হয় মাইনাস 2 তার উপর স্কোয়ার প্লাস 5 তার উপর স্কোয়ার প্লাস 6 তার উপর স্কোয়ার গেল। মান পেয়ে গেছি গা। পরের প্রশ্ন প্র্যাকটিস ম্যাক্সিমাম পারফেক্ট। সো প্র্যাকটিস করে ফেলাবা। দেখি কৌণিক ভরবেগের প্রবলেম দেখি যে কি বলছে। আরিতার ভর এই সে হ্যান ত্যান বলছে কি আরিতার প্রান্ত বিন্দু থেকে কেন্দ্রের দিকে আসলে তার কৌণিক ভরবেগের কোনো পরিবর্তন হবে কিনা তা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। তো প্রশ্নটা প্রথম দেখাতে এরকম মনে হতে পারে যে কৌণিক ভরবেগ তো কখনো পরিবর্তিত হয় না, কৌণিক ভরবেগ তো সংরক্ষিতই থাকে। সো সেক্ষেত্রে এই প্রশ্ন কেন করছে যে পরিবর্তন হবে কি না। তো অ্যাকচুয়ালি এখানে ও যেটাতে ঘুরতেছে একটু খেয়াল করো। এখানে একটি ঘর্ষণহীন উলম্ব অক্ষের সাপেক্ষে অনুভবী ঘূর্ণন বা নাগরদোলার প্রান্ত বিন্দুতে চড়ে 25 মিটার ব্যাস বিশিষ্ট বৃত্তাকার পথে মিনিটে 10 বার ঘুরছে। সো নাগরদোলার কিন্তু হচ্ছে না, কৌণিক ভরবেগ চেঞ্জ হচ্ছে না, চেঞ্জ হচ্ছে ওই অরিতার কৌণিক ভরবেগ। তো এখন খেয়াল করি যে অরিতার আগে প্রাথমিক এটা বের করে ফেলাই, প্রাথমিক কৌণিক ভরবেগটা বের করে ফেলাই। কৌণিক ভরবেগ L ইকুয়াল টু, দেখো রৈখিক ভরবেগের ক্ষেত্রে কি হয়, ভর ইন্টু বেগ। ভর হচ্ছে m, বেগ হচ্ছে v। সো ভর mv হয়। সো আর কৌণিক ভরবেগের ক্ষেত্রে কি হবে i ওমেগা। সো L1 ইকুয়াল টু হবে i1 ওমেগা 1। এখন i ইকুয়াল টু কি হবে, i ইকুয়াল টু হবে m r স্কোয়ার। m হচ্ছে কি অরিতার ভর, অরিতার ভর কত 40 কেজি 40। আর প্রথমত তার ব্যাসার্ধ কত ছিল 25 মিটার, এটা হচ্ছে কি ব্যাস। সো তার ব্যাসার্ধ যখন বের করবো তখন 25 ডিভাইডেড বাই 2 হয়ে যাবে। সো 40 ইন্টু 25 ডিভাইডেড বাই 2 ক্যালকুলেট করলে আসবে 500 মিটার, সরি কেজি মিটার স্কোয়ার। সো এখানে আয়ন কত 500 কেজি মিটার স্কোয়ার। এখন ওমেগা ইকুয়াল টু কি বলছে প্রতি মিনিটে 10 বার। এখন ওমেগা ইকুয়াল টু কি হবে 2 পাই n, n হচ্ছে 10 ডিভাইডেড বাই প্রতি মিনিটে অর্থাৎ 60 সেকেন্ডে। সেটা ক্যালকুলেট করলে আসবে 2 পাই ইন্টু 10 ডিভাইডেড বাই 60 পাই বাই 3, এত রেড পার সেকেন্ড। এখন কত আসছে
π/3। সো এটা ক্যালকুলেট করলে আসবে 500 ইন্টু π/3, 523.598 এত। এখন দেখো এখানে কেজি মিটার স্কোয়ার ইন্টু রেড পার সেকেন্ড, অর্থাৎ কেজি মিটার স্কোয়ার ইন্টু রেড পার সেকেন্ড টোটালটাই লিখতে হবে। তারপরে L2 দেখি, L2 এর ক্ষেত্রে জড়তার ভ্রামকটা পরিবর্তিত হবে। সো যখন জড়তার ভ্রামকটা পরিবর্তিত হবে তখন I2 বের করতে হবে। তখন I2 হবে m তো 40 আছে, জাস্ট ওর ব্যাসার্ধটা চেঞ্জ হচ্ছে। সো বলছি কত, কেন্দ্র থেকে 6 মিটার দূরত্বে। সো এটা হবে 6 স্কোয়ার। সো 40 ইন্টু 6 স্কোয়ার 1440 এত কেজি মিটার স্কোয়ার। 1440 ইন্টু ওমেগা। ওমেগা কত এই ক্ষেত্রে? এই ক্ষেত্রে ওমেগার কথা কিছু বলে নাই। সো আমরা ধরে নেব যে ওমেগাটা আগের মতোই ছিল। আগে কত ছিল? π/3। 1440 ইন্টু π/3 480 পাই এত কেজি মিটার স্কোয়ার ইন্টু রেড পার সেকেন্ড। রেড পার সেকেন্ড এই গেল। তাহলে কি হলো? পরিবর্তিত হয়ে পড়ছে। 480 ইন্টু পাই করলে আসে 1579। সো আলটিমেটলি এটা কণিক ভরবেগটা পরিবর্তিত হচ্ছে। অ্যাকচুয়ালি পরিবর্তিত হয় না, এখন প্রশ্নে যেহেতু দিয়েই দিছে সেভাবে, সেহেতু ওভাবে আমরা সলভ করে ফেলবো। এটা প্র্যাকটিস করে ফেলবা। অ্যান্ড কৌণিক গতিশক্তি নির্ণয়। কৌণিক গতিশক্তি ইকুয়াল টু হবে হাফ আই ওমেগা স্কোয়ার। ওই রৈখিক গতিশক্তিতে কি ছিল? হাফ এম ভি স্কোয়ার। এম এর জায়গাতে আই, ভি এর জায়গাতে ওমেগা, বাকি সবই সেম। তারপরের প্রশ্ন দেখি যে চাকার ঘূর্ণন গতিশক্তি নির্ণয় করো। ঘূর্ণন গতিশক্তি ইকুয়াল টু হাফ আই ওমেগা স্কোয়ার। হাফ আয়ের মান, আই হচ্ছে কত? এম আর স্কোয়ার। চাকার ক্ষেত্রে কিন্তু কন্ট্রোভার্সি আছে যে চাকাটা যদি ফাঁপা হয়, ভিতরটা ফাঁপা, অর্থাৎ এরকম ভাবে হয়তো স্পোক লেগে আছে, সেক্ষেত্রে আই ইকুয়াল টু হবে এম আর স্কোয়ার। কিন্তু যদি এটা নিরেট হয়, অর্থাৎ পুরোটা ভরাট হয়, সেক্ষেত্রে কিন্তু অ্যাকচুয়ালি চাকা বলে না, সেটাকে চাকতি বলে। সো এই চাকতির ক্ষেত্রে আই ইকুয়াল টু হবে হাফ এম আর স্কোয়ার। এখন প্রশ্নে আই হোপ চাকা নাকি চাকতি, অথবা ভরাট চাকা নাকি এরকম ফাঁপা চাকা, সেটা বলে দিবে। অথবা যদি নাই বলে দেওয়া থাকে, শুধুমাত্র চাকা বলে, সেক্ষেত্রে আমরা আই ইকুয়াল টু এম আর স্কোয়ার দিয়ে ম্যাথ করবো। কোনো হাফ এম আর স্কোয়ার নিব না। উদ্ভাসের বইয়ে দেখছিলাম কেন জন্য হাফ এম আর স্কোয়ার দিচ্ছে, বাট সেটা একটা রং কনসেপ্ট। এখানে আমরা শুধুমাত্র এম আর স্কোয়ার ইউজ করবো। এম আর স্কোয়ার ইন্টু ওমেগা স্কোয়ার। সো হাফ ইন্টু এম কত? এম হচ্ছে 10 কেজি, ব্যাসার্ধ হচ্ছে 0.5, 0.5 স্কোয়ার ইন্টু ওমেগা স্কোয়ার। ওমেগা কত বলছে? 500 আরপিএম। এই 500 আরপিএম মানে কত? 500 আরপিএম। আরপিএম হচ্ছে রেভলিউশন পার সেকেন্ড। সেকেন্ড না, মিনিট। MINUTE। এখন এটা কি মিন করতেছে? এটা মিন করতেছে যে ওমেগা ইকুয়াল টু যে 2πn ডিভাইডেড বাই টি আছে, এই সূত্রতে আমরা বসাবো 2πn এর জায়গাতে 500 রেভলিউশন। সো ইন্টু 500 ডিভাইডেড বাই টি হচ্ছে পার মিনিট, অর্থাৎ 60। সো এটা ক্যালকুলেট করলে আসবে 2π ইন্টু 500 ডিভাইডেড বাই 60, 50π ডিভাইডেড বাই 3। দশমিক মান একটু অ্যাভয়েড করার চেষ্টা করবে, যতটা সম্ভব ভগ্নাংশ দিয়ে ম্যাথ করবা। সো মানগুলো একদম অ্যাকুরেটলি আসবে। সো ওমেগা পেয়ে গেছি গা, অ্যান্ড কি লাগবে আমার? ওমেগা স্কোয়ার। সো 50π ডিভাইডেড বাই 3, 50π ডিভাইডেড বাই 3, তার উপর স্কোয়ার হবে। দেন এটা ক্যালকুলেট করলে আসবে হাফ ইন্টু 10 ইন্টু 0.5, তার উপর স্কোয়ার ইন্টু 50π ডিভাইডেড বাই 3, তার উপর স্কোয়ার। 3426.9459 এত জুল। জুল তো জুলি, ইসের শক্তির কিন্তু কোনো দিক নাই। সো একক সব জায়গাতে একক ওই জুলি থাকবে, জুল চেঞ্জ হবে না। দিক থাকলেও যে খুব একটা একক চেঞ্জ হয় তেমন সেটাও না। যাই হোক, দেখি যে কেন্দ্রমুখী বল আর সুতার টান নিয়ে কিছু ম্যাথ দেখি। যে কি বলছে, বস্তুটি যখন উলম্ব তলের সর্বোচ্চ বিন্দুতে অবস্থান করে, অর্থাৎ একটা বস্তুকে নির্দিষ্ট
কেন্দ্রকে কেন্দ্র করে ঘোরাচ্ছে। সো এই যে সর্বোচ্চ বিন্দুতে, সো তার টান কত হবে। এখন এটা কিন্তু নিউটনের সূত্র লাগায় হ্যান করে ত্যান করে অনেকভাবে করা যায়, বাট সেটা অনেকটা কমপ্লিকেটেড হয়ে যায়। বাট আমি এটা অ্যাভয়েড করতে চাই। এটা জাস্ট এরকমভাবে চিন্তা করো যে যখন এই বিন্দুতে আছে তখন অভিকর্ষ ত্বরণ নিচের দিকে টানতেছে। সো যখন উপরের বিন্দুতে আছে তখন কেন্দ্র বহির্মুখে একটা বল কাজ করতেছে, বাট নিচের দিকে একটা অভিকর্ষ বল কাজ করতেছে। সো সেক্ষেত্রে লব্ধি বল হবে টি মাইনাস এম জি, বাস শেষ। আর যদি এই বিন্দুতে থাকে তখন নিচের দিকে অভিকর্ষের বল কাজ করতেছে, আবার কেন্দ্র বহির্মুখী বলটাও নিচের দিকে কাজ করতেছে। সো সেক্ষেত্রে তখন কি হবে, টি প্লাস এম জি হয়ে যাবে। বাট ওটা তো চাই নাই, সো এখানে কিছু আছে টি মাইনাস এম জি। এখন টি সমান কত, আমরা জানি যে কেন্দ্র বহির্মুখী বলের সূত্র হচ্ছে এম ভি স্কোয়ার বাই আর। সো এটা হবে এম ভি স্কোয়ার বাই আর। এখানে এম আছে, ভি নাই, এখানে অন্য কিছু দেওয়া আছে। সো দেখি বের করে ফেলবো, এম ভি স্কোয়ার বাই আর মাইনাস এম জি। এখন আমরা জানি ভি ইকুয়াল টু ওমেগা আর। সো এম ইকুয়াল টু ভি এর জায়গাতে ওমেগা স্কোয়ার আর স্কোয়ার হয়, আর 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 স্কোয়ার কাটাকাটি যে আলটিমেটলি থাকবে এম ওমেগা স্কোয়ার আর মাইনাস এম জি। এখন এম কত, এম বলছে 80 গ্রাম, মানে কত 0.08। আর ওমেগা স্কোয়ার, এখানে ওমেগা দেওয়া নেই, বাট বলতে দিচ্ছি কি প্রতি মিনিটে 120 বার ঘুরে। সো ওমেগা ইকুয়াল টু 2 পাই এন, এন হচ্ছে কত 120 ডিভাইডেড বাই টি প্রতি মিনিটে, মানে কত 60 সেকেন্ডে। 60 120 কাটাকাটি যায় থাকে 2, সো 2 ইন্টু 2 4 পাই, এত রেড পার সেকেন্ড। সো ওমেগা কত পাইছি 4 পাই, তারপরে স্কোয়ার ইন্টু আর। ব্যাসার্ধ কত 60 মিটার দীর্ঘ, অর্থাৎ 0.6, সরি 60 সেন্টিমিটার বলছে, এটাকে মিটারে নিয়ে আসতে হবে। 0.6 মাইনাস এম জি, এম হচ্ছে 0.08 ইন্টু 9.8। এটা টোটালটা ক্যালকুলেট করলে আসবে 0.08 ইন্টু 4 পাই, তারপর স্কোয়ার ইন্টু 0.6 মাইনাস 0.08 ইন্টু 9.8, 6.7958, 6.7958 এত নিউটন। সো এটাই হবে অ্যান্সার। পরের ম্যাথ দেখি। তারপরে প্র্যাকটিসের জন্য কিছু ম্যাথ দিয়ে রাখছি। তারপরে লাস্ট টপিক, সেটা হচ্ছে কি ব্যাংকিং কোণ। এখানে বলছে যে ব্যাংকিং কোণের জাস্ট 2-3টে সূত্র মাথায় রাখলেই প্রায় সব কিছুই হয়ে যায়। যেমন ধরো যে tan থিটা ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর জি। আর আরেকটা সূত্র প্রয়োজন হয় যে সাইন থিটা ইকুয়াল টু এইচ ডিভাইডেড বাই ডি। অ্যাকচুয়ালি এটা অনেক সোজা। দেখো যে যদি এরকম একটা রাস্তা হয়, আরে কি অবস্থা, এটা যদি একটা রাস্তা হয়, এখন খেয়াল করো রাস্তার এই পাশটা একটু উঁচু হয়ে আছে, যাতে কোনো যদি গাড়ি একটু স্পিডে এই বরাবর একটা বাঁক নিতে চায়, সেক্ষেত্রে যেন বাইরের দিকে ছিটকে না যায়। সো এই ক্ষেত্রে যে এই যে থিটাটা আছে, থিটা হচ্ছে এই যে এই জায়গাটুকু, এটাকে যদি আর একটু বড়ভাবে আঁকি তাহলে এটা অনেকটা এরকম দেখায় যে এই বরাবর গেছে রাস্তাটা। সো এই যে থিটাটা উৎপন্ন করছে, এটা অ্যাকচুয়ালি ব্যাংকিং কোণ। এই জায়গাটা হচ্ছে এইচ, এই জায়গাটাকে ডি দিয়ে প্রকাশ করা হয়, যাতে হিজিবিজি না ধরায়। আই হোপ থিটাটা বুঝতে পারছি। এই জায়গায় হবে থিটা, আর এটা হচ্ছে ডি, এটা হচ্ছে এইচ। আর আরটা কি, আরটা হচ্ছে যে এই একটা সার্কুলার পাথ কিন্তু ক্রিয়েট করছে। এইটাকে ধরো যে এই টোটালটা একটা সার্কুলার পাথ ক্রিয়েট করছে। সো এই সার্কুলার পাথের একটা কিন্তু নির্দিষ্ট ব্যাসার্ধ থাকবে। সো এই ব্যাসার্ধটাকে আর দিয়ে প্রকাশ করা হয়। এটা হচ্ছে সেই আর। আর যেহেতু হচ্ছে গ্র্যাভিটেশনাল ত্বরণ আর কি, গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন। সো সব কিছু আই হোপ বুঝতে পারছি। তো দেখি ম্যাথটা দেখি। ম্যাথে কি বলছে যে রাস্তার ভিতর অপেক্ষা বাহির অংশের উচ্চতা নির্ণয় করো, অর্থাৎ এইচ নির্ণয় করতে বলছে। সো সেক্ষেত্রে আমরা এই সূত্রটা ইউজ করবো যে এইচ ইকুয়াল টু সাইন থিটা ইন্টু ডি। এখানে কি থিটা দেওয়া আছে? না, এখানে কোথাও থিটা দেওয়া নাই। সো থিটাটা আমাদেরকে বের করে ফেলতে হবে। কিভাবে বের করবো? যে ট্যান থিটা ইকুয়াল টু
খেয়াল করে এখানে প্রশ্নটা উদ্দীপকে কি বলছে যে একটি রাস্তার প্রস্থ 3.65 মিটার, অর্থাৎ এই যদি সেই রাস্তা হয় সেটার প্রস্থ অর্থাৎ এই প্রান্ত থেকে এই প্রান্তের প্রস্থ দূরত্ব হচ্ছে 3.65 মিটার এবং বাঁকের ব্যাসার্ধ হচ্ছে 170, অর্থাৎ এটা হচ্ছে আর 170। একটি আইন বলছে একটি সতর্কতা বোর্ডে গাড়ির সর্বোচ্চ গতিসীমা 30 কিলোমিটার পার আওয়ার, 30 কিলোমিটার পার আওয়ার। ভি ম্যাক্স ম্যাক্স হচ্ছে কত, 30 কিলোমিটার পার আওয়ার। উপরে আছে কি কিলোমিটার, কিলোমিটারকে যদি মিটারে নিতে চাই তাহলে কি করব, 1000 দিয়ে গুণ দিব, 1000। আর নিচে আছে কি আওয়ার, আওয়ারকে যদি সেকেন্ড নিতে চাই তাহলে কি করব, 3600 দিয়ে গুণ দিব, 3600। সো এটা ক্যালকুলেট করলে আসবে 30 ইন্টু 1000 ডিভাইডেড বাই 3600, 25 ডিভাইডেড বাই 3, 25/3 এত মিটার পার সেকেন্ড। সো টিটা যখন আমরা বের করবো, সরি টি কি বের করবো, আমরা বের করবো অ্যাকচুয়ালি থিটার মানটা। সো আমরা জানি যে tan থিটা ইকুয়াল টু ভি স্কয়ার বাই আর জি, এই যে এই সূত্র থেকে। সো থিটা ইকুয়াল টু হবে থিটা ইকুয়াল টু tan ইনভার্স ভি স্কয়ার বাই আর জি। ভি কত এখানে 25/3, তারপর স্কোয়ার, আর হচ্ছে ব্যাসার্ধ কত 170, আর জি হচ্ছে কত 9.8। সেটা ক্যালকুলেট করলে আছে tan ইনভার্স 25/3 তার উপর স্কোয়ার ডিভাইডেড বাই 170 ইন্টু 9.8, 2.38689, 2.38 রাখলাম। সো এইচ ইকুয়াল টু হবে সাইন 2.38 ইন্টু ডি। ডিটা হচ্ছে রাস্তার প্রস্থ কত 3.65 মিটার, 3.65। সো এতটুকু ক্যালকুলেট করলে আসবে সাইন 2.38 ইন্টু 3.65, 0.15157, 0.15157 এত মিটার। অর্থাৎ এই যে রাস্তার যে এক প্রান্ত থেকে আরেক প্রান্তের উচ্চতা, এটার উচ্চতাই হচ্ছে 0.1515। গেল। ঘ নম্বর আছে, ঘ নম্বর বলছে যে বাইক চালক তাৎক্ষণিকভাবে কি ব্যবস্থা গ্রহণ করলে, মানে এখানে আবার খেয়াল করে যে একজন বাইক চালক উক্ত বাঁকে 60 কিলোমিটার পার আওয়ার বেগে মোটর বাইক চালাতে ইচ্ছুক, মানে ওখানে সর্বোচ্চ চালানো যাবে 30 কিলোমিটার পার আওয়ার বেগে, বাট ওই বান্দা চালাবে কত 60 কিলোমিটার পার আওয়ার বেগে। সো সেক্ষেত্রে তাকে তাৎক্ষণিকভাবে কোন সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, সেক্ষেত্রে যদি আমরা থিটার মানটা বের করে ফেলি তাহলেই হয়ে যায়। কারণ দেখো যে tan থিটা ইকুয়াল টু ভি স্কয়ার বাই আর জি, এখানে ভি ইকুয়াল টু হবে যে ভি ইকুয়াল টু কত বেগে চাই 60 কিলোমিটার পার আওয়ার। সো এটাকে আমরা হিসাব করতে পারি আমরা যে উপরে আছে কি কিলোমিটার, কিলোমিটারকে কিসে নেবো আমরা মিটারে নেব। সো সেটাকে কি করবো 1000 দিয়ে গুণ দেবো। নিচে আছে কি পার আওয়ার, সো আওয়ারটা নিচে আছে, সো সেই জন্য আমরা 3600 দিয়ে গুণ দিয়ে দেবো। দেন এটা ক্যালকুলেট করলে আসবে 60 ইন্টু 1000 ডিভাইডেড বাই 3600, 50 ডিভাইডেড বাই 3, মানে ওই আগেরটার ডাবল আর কি, এত মিটার পার সেকেন্ড। সো এক্ষেত্রে থিটার মান আসবে, এটা হচ্ছে ঘ নাম্বার, tan ইনভার্স ভি স্কয়ার, ভি কত কত ছিল 50, হ্যাঁ 50 ডিভাইডেড বাই 3 তারপর স্কোয়ার, আর জি আর কত ছিল সম্ভবত 170 মিটার, 170 মিটার, আর হচ্ছে 170 ইন্টু জি তো 9.80। সেটা ক্যালকুলেট করলে হবে tan ইনভার্স 50/3 তার উপর স্কোয়ার ডিভাইডেড বাই 170 ইন্টু 9.8, 9.466 এত ডিগ্রি। সো আমরা লাস্টের লাইনটা এভাবে লিখবো যে সুতরাং বাইক চালককে তাৎক্ষণিকভাবে অনুভূমিকের সাথে এই কোণে কেন্দ্রের দিকে হেলে যেতে হবে, কেন্দ্রের দিকে হেলে যেতে হবে। গেল। তারপরে দেখি যে 60 কিলোমিটার পার আওয়ার গতিসম্পন্ন একটি ট্রেন, তারপরে গ নম্বর বলছে কি উক্ত স্থানে রাস্তার ব্যাংকিং কোণ নির্ণয় করো। সো ব্যাংকিং কোণ নির্ণয় সূত্র হচ্ছে tan থিটা ইকুয়াল টু ভি স্কয়ার বাই আর জি অথবা সাইন থিটা ইকুয়াল টু এইচ ডিভাইডেড বাই ডি, যে কোনো একটাতে নির্ণয় করলে হয়ে যায়। এখন খেয়াল করি এখানে কি দেওয়া আছে, এখানে বলছে যে 60 কিলোমিটার, তারপরে বলছে কি যে
পাতদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, অর্থাৎ এই যে দুইটা রেল লাইন ছিল, রেল লাইনের দুইটার পাতদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 1 মিটার। এই ধরি এই পর্যন্ত 1 মিটার, এই পর্যন্ত হচ্ছে 1 মিটার। আর বলছে কি যে ভেতরের পাত অপেক্ষা বাইরের পাত্রের উচ্চতা ছিল 7 সেন্টিমিটার, অর্থাৎ 0.07 মিটার। এটাকে যদি আরেকটু স্পষ্টভাবে আঁকি তাহলে অ্যাকচুয়ালি পাত দুটা এরকমভাবে ছিল। এই এতটুকু হচ্ছে 1 মিটার আর এতটুকু হচ্ছে 0.07 মিটার। সো এই ব্যাংকিং কোণ থিটা চেয়েছে আমাদের কাছে। সো এটা আমরা সাইন থিটা দিয়ে ইজিলি বের করে ফেলতে পারি, কারণ দেখো যে সাইন থিটা ইকুয়াল টু সমুদ্রের লবণ আছে, লম্ব কত 0.07, অতিভুজ কত 1। সো থিটা ইকুয়াল টু হবে সাইন ইনভার্স এই টোটালটা, সাইন ইনভার্স 0.07, 4.01398, 4.01398 এত ডিগ্রি। এটাই আনসার, বাস শেষ। ঘ নাম্বার কি বলছে যে রেল দুর্ঘটনার কারণ গাণিতিকভাবে ব্যাখ্যা করো। তো কারণ আমরা বেগ সর্বোচ্চ কত বেগে চলতে পারে সেটা আমরা দেখব। সো আমরা জানি tan থিটা ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর জি, বা ভি ম্যাক্স হতে পারে কত রুট ওভার tan থিটা ইন্টু আর জি। সো tan থিটার মান হচ্ছে 4.0139, 4.01398 না লিখি আর, ইন্টু আর হচ্ছে 170 না কত ছিল আর, এই ম্যাথের ক্ষেত্রে আর হচ্ছে 328 মিটার, 328 ইন্টু জি, জি তো হচ্ছে 9.8। সেটা ক্যালকুলেট করে দেখি, রুট ওভার 10 ইন্টু 328 ইন্টু 9.8, 15.01869 এত মিটার পার সেকেন্ড। সো প্রশ্নে কি ছিল, প্রশ্নে কিন্তু কিলোমিটার পার আওয়ারে ছিল। সো এটাকে আমরা কিলোমিটার পার আওয়ারে কনভার্ট করে ফেলবো। মিটার পার সেকেন্ডে আছে, সো খেয়াল করো এখানে আছে মিটার, নিচে আছে কত সেকেন্ড। সো এটাকে যখন আমরা কিলোমিটার, আগে কি করছিলাম কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে আসছিলাম, বাট এখানে কি করছি মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার আওয়ারে যাচ্ছি। সো এই মিটারটাকে যখন কিলোমিটার নিতে যাবো তখন সেটাকে আমরা 1000 দিয়ে ভাগ দিব। সো 0.1869 ইন্টু 1000 দিয়ে ভাগ, তারপরে দেখো নিচে কি আছে সেকেন্ড আছে। সেকেন্ডটাকে যখন আমরা আওয়ারে নিয়ে যাবো তখন কি করি আমরা 3600 দিয়ে ভাগ দিই। প্রমাণ আছে নিচে আছে কত 3600, আলটিমেটলি এই 3600টা উপরে চলে যাবে 3600, সেটা ক্যালকুলেট করলে আসবে ইন্টু 3600 ডিভাইডেড বাই 1000, 54.067, 54.067 তো কিলোমিটার পার আওয়ার। তো খেয়াল করো এখানে ভি ম্যাক্স অর্থাৎ ট্রেনটা ওই লাইনের উপর দিয়ে সর্বোচ্চ 54.067 কিলোমিটার পার আওয়ার বেগে চলতে পারতো, বাট ওর বেগ ছিল কত 60 কিলোমিটার পার আওয়ার, তার জন্য সেটা লাইনচ্যুত হয়ে পড়ছে। সেটা শর্টে আমরা লিখে ফেলবো। তারপরের প্রশ্ন যে সেম প্রশ্ন, রাস্তার ব্যাংকিং কোণ নির্ণয় করো অ্যান্ড ব্যাংকিং না থাকে তবে সর্বোচ্চ কত বেগে ওই স্থানে আছে। এখানে খেয়াল করো একটা যে ঘর্ষণের এখানে একটা কনসেপ্ট আছে, ঘর্ষণ সহগ দিয়ে দিছে এখানে। সো পুরো উদ্দীপকটা দেখো একবার, যে একটি রাস্তা 115 মিটার ব্যাসার্ধের বাঁক নিয়েছে, ওই স্থানের রাস্তাটি 5 মিটার চওড়া, অর্থাৎ এখানে আমরা ডি এর মান পেয়ে গেছি 5, অ্যান্ড বলছে যে ভেতরের কিনারা হতে বাইরের কিনারা 0.4 মিটার উঁচু, অর্থাৎ এইচ এর মান আমরা পেয়ে গেছি। অ্যান্ড বলছে রাস্তার ঘর্ষণ সহগ 0.2, অর্থাৎ এটা হচ্ছে মিউ এর মান, ঘর্ষণ সহগকে মিউ দিয়ে প্রকাশ করে, সেটা হচ্ছে 0.2, এবং বলছে যে এই স্থানে অভিকর্ষ ত্বরণ জি এর মান হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। সো রাস্তায় ব্যাংকিং কোণটা কি এখানে লাগবে না, এখানে ব্যাংকিং গ নাম্বারে লাগবে জাস্ট যখন আমরা ব্যাংকিং কোণ নির্ণয় করবো। সো ব্যাংকিং কোণ থিটা ইকুয়াল টু হবে সাইন ইনভার্স এইচ ডিভাইডেড বাই ডি। এইচ হচ্ছে কত 0.4, ডি কত 5, সো এটা ক্যালকুলেট করলে আসবে সাইন ইনভার্স 0.4 ডিভাইডেড বাই 5, 4.588, 4.588 এত ডিগ্রি গেল। আর ঘ নাম্বার বলছে যে সর্বোচ্চ কত বেগে চলতে পারবে। সো এটার জন্য যে শুরুতে যায় একদম সূত্রটা একটু জাস্ট চেঞ্জ করে ফেলাই। এই যে এখানে বলছিলাম tan থিটা ইকুয়াল টু ভি স্কয়ার বাই আর জি ইকুয়াল টু মনে রাখবে মিউ। মিউ হচ্ছে ঘর্ষণ গুণাঙ্ক। ঘর্ষণ গুণাঙ্ক থেকে প্রশ্ন খুব কমই আছে,
বাট যদি চলে আসে সেহেতু সেফটির জন্য তোমরা করে রাখবা। সেখানে কি হবে যে মিউ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর জি, অথবা ভি ম্যাক্স ইকুয়াল টু বলতে পারি রুট ওভার মিউ আর জি। কারণ মিউ কত দেওয়া আছে 0.2 ইন্টু আর কত, আর হচ্ছে 115 মিটার 115, জি হচ্ছে 9.8। এটা ক্যালকুলেট করলে যেটা আসবে সেটা হবে সর্বোচ্চ বেগের মান। গেল। তারপরে দেখি যে নতুন চ্যাপ্টার কাজ ক্ষমতা ও শক্তি। ঠিক আছে, তো দেখি নতুন চ্যাপ্টার দেখি যে কৃত কাজের একটা ম্যাথ দেখি যে 50 কেজি ভরের একজন শ্রমিক 20 কেজি ভরের একটি বস্তু নিয়ে চিত্রানুযায়ী ঢাল বেয়ে কিউ বিন্দুতে পৌঁছালো। চিত্রানুযায়ী, চিত্রটা অ্যাকচুয়ালি এরকম ছিল, পি কিউ আর অ্যান্ড এইটুকু দেওয়া ছিল 5 মিটার। বাস, এই তো চিত্র। 50 কেজি ভরের একজন শ্রমিক 20 কেজি ভরের একটি বস্তু নিয়ে চিত্রানুযায়ী ঢাল দিয়ে কিউ বিন্দুতে পৌঁছালো। প্রথমে পি কিউ পথ ব্যবহার করলো, পরে আর কিউ পথে গেল এবং বলছে উভয় ক্ষেত্রে আদি বেগ একই এবং কিউ বিন্দুতে বেগ শূন্য। সেটার জাস্ট গ নাম্বার একটা প্রশ্ন ছিল এরকম যে গ নাম্বার যে পি কিউ পথে কৃত কাজ কত, পি কিউ পথে কৃত কাজ কত, কৃত কাজ ইকুয়াল টু হট। সো খেয়াল করি আমরা যে ও যে এইখান থেকে এই বিন্দুতে যাচ্ছে, সো ও কিন্তু এই একটা নির্দিষ্ট এই উচ্চতা অতিক্রম করছে। সো ডাব্লিউ ইকুয়াল টু হচ্ছে এম জি এইচ। এখন এম কত, এম হচ্ছে ওর নিজের ভর 50 কেজি প্লাস 20 কেজি ভরের একটি বস্তু নিয়ে যাচ্ছে। সো টোটাল ভর হবে 50 প্লাস 20 আলটিমেটলি 70 কেজি ইন্টু জি এর মান হচ্ছে 9.8। এইচ হচ্ছে এই যে এইচ কিন্তু উচ্চতা এটা কিন্তু না, জাস্ট খাড়া উচ্চতাটা, যেহেতু অবকর্ষ ত্বরণ খাড়া নিচের দিকে কাজ করতেছে, সো আমরা সেটা উচ্চতাটাকেও হিসাব করবো একদম খাড়া উপরের দিকে। সো সেটা হবে 5 সাইন এই কোণটার মান, এই কোণটার মান দেওয়া ছিল 35 ডিগ্রি। এখানে আরেকটা 55 ডিগ্রি দেওয়া ছিল, বাট সেটা কাজ নাই এই ম্যাথের ক্ষেত্রে। সেটা হচ্ছে কত 35 ডিগ্রি, 35 ডিগ্রি। সেটা ক্যালকুলেট করলে আসবে 70 ইন্টু 9.8 ইন্টু 5 সাইন 35, 1967.37 এত জুল। গেল। তারপরে দেখি তারপরের ম্যাথ, এগুলো নিজে প্র্যাকটিস করলে একবার পেরে যাবা। স্প্রিং এর কনসেপ্ট কি বলছে যে স্প্রিংটি 4 সেন্টিমিটার প্রসারণে কৃতকাজ বের করুন। সো স্প্রিং এর ক্ষেত্রে জাস্ট দুইটা সূত্র ইউজ হয়, একটা হচ্ছে এফ ইকুয়াল টু মাইনাস কে এক্স, যেখানে এফটা হচ্ছে যে একটা স্প্রিংকে কতটুকু বল দিয়ে আমি সংকুচিত অথবা প্রসারিত করছি, কেটা হচ্ছে স্প্রিং ধ্রুবক, এক্সটা হচ্ছে কতটুকু প্রসারিত অথবা সংকুচিত করতেছি এই। সো দেখি এখানে কি চাইছে যে প্রসারণে কৃতকাজ বের করো। কৃতকাজ ডাব্লু হচ্ছে হাফ কে এক্স স্কোয়ার, কে এক্স স্কোয়ার। সো এই ম্যাথের ক্ষেত্রে গ নাম্বারের ক্ষেত্রে খেয়াল করি যে কৃতকাজ হাফ কে এক্স স্কোয়ার। এখন কে এর মানটাকে আমাদেরকে বের করতে হবে। সো এফ ইকুয়াল টু কি মাইনাস কে এক্স, বা এই ম্যাথের ক্ষেত্রে মাইনাসটাকে অ্যাভয়েড করবো আমরা, জাস্ট কে এক্স অ্যান্ড মাইনাসটা দিয়ে অ্যাকচুয়ালি দিক প্রকাশ করায় ওটা রাহামরি কাজ থাকে না। সো কে ইকুয়াল টু কি এফ বাই এক্স। এফ কত 500 গ্রাম ভর ঝুলানো হয়েছে, 500 গ্রামকে কেজিতে নিলে কত হবে 0.5, অর্থাৎ এফ ইকুয়াল টু এম জি, জি কত 9.8 অ্যান্ড এক্স কত যে ঝুলালে এটি 5 সেন্টিমিটার প্রসারিত হয়ে সাম্যাবস্থায় আছে, 5 সেন্টিমিটার প্রসারিত হয়ে সাম্যাবস্থায় আছে। অ্যান্ড খেয়াল করে এখানে আবার বলছে কি 4 সেন্টিমিটার প্রসারণের কৃত কাজ। সো এই ক্ষেত্রে এখানে এক্স এর ভ্যালু কত বসাবো, এটা একটা কনফিউশন আসতে পারে, বাট না, এটা একদম ইজি। কাহিনিটা এরকম যে অ্যাকচুয়ালি স্প্রিংটা এই যে ধরো এটা সেই স্প্রিং, এটা এখানে যখন এই 500 গ্রাম
ভর ঝোলানো হয়েছে, তখন এটা নিজে নিজে যতটুকু প্রসারিত হয়েছে সেটাই হবে এক্স এর মান, নিজে নিজে। যখন আমরা এই কে এর মানটাকে বের করবো, সেটা নিজে নিজে কতটুকু প্রসারিত হয়েছে, এই 5 সেন্টিমিটার প্রসারিত হয়েছে। সো এখানে এক্স এর মান কত হবে, 0.05। আর যখন পরে আবার এই যে পরে আবার এটিকে আরো 4 সেন্টিমিটার প্রসারিত করে ছেড়ে দিয়ে যায়, মানে এটা কিন্তু নিজে নিজে প্রসারিত হয়নি, এটাকে আর একটা এক্সট্রা কিছু ফোর্স প্রয়োগ করে 4 সেন্টিমিটার প্রসারিত করে তারপরে ছাড়া হয়েছে। সো এই যে এই 4 সেন্টিমিটারটা অ্যাকচুয়ালি তো এই 4 সেন্টিমিটারটা অ্যাকচুয়ালি কত ফোর্স দিয়ে আমরা এই কোর্সটি টানছি সেটা কিন্তু ম্যাটার করে না। সো এটা ক্যালকুলেট করলে আসবে 98 নিউটন পার মিটার। সো অতএব ডাব্লিউ ইকুয়াল টু হবে হাফ কে এক্স স্কোয়ার, ইকুয়াল টু হাফ কে এর মান হচ্ছে 98 এক্স স্কোয়ার। এক্স কত, এক্স হচ্ছে যে এইবার এক্স এর মান হবে এইটা 0.04 তার উপর স্কোয়ার। সো এটা ক্যালকুলেট করলে আছে 0.5 ইন্টু 9.8 ইন্টু 0.04 স্কোয়ার, 7.84 ইন্টু 10 টু দ্য পাওয়ার -3 এত জুল। এটাই অ্যান্সার গেল। তারপরের প্রশ্ন দেখি, এটা সেম টাইপেরই প্রশ্ন, জাস্ট একবার প্র্যাকটিস করে নিলে হবে। কি বলছে, স্প্রিংটিকে 2.5 সেন্টিমিটার প্রসারিত করলে এতে সঞ্চিত বিভব শক্তি নির্ণয় করো। ওই সেম সঞ্চিত বিভব শক্তি যতটুকু কাজ করা হবে একটা স্প্রিং এর উপরে ততটুকুই কিন্তু বিভব শক্তি সঞ্চিত হবে। সো সেম ডাব্লিউ ইকুয়াল টু হাফ কে এক্স স্কোয়ার, এটা একদম বাচ্চাদের ম্যাথ, কারণ দেখো এখানে কে এর মানটা বলেই দিছে 120 নিউটন পার মিটার। সো কে এর মান বসাই দেবো 120 নিউটন পার মিটার অ্যান্ড এক্স হচ্ছে কত, 2.5 সেন্টিমিটার। 2.5 অর্থাৎ কত, অবস্থায় ফিরে আসলো, সঞ্চিত বিভব শক্তি নির্ণয় করো। হ্যাঁ ঠিক আছে, 0.025 তারপর স্কোয়ার। সো হাফ ইন্টু 120 ইন্টু 0.025 তারপর স্কোয়ার, 0.0375 এত জুল গেল। তারপরে এটা খুব সুন্দর একটা ম্যাথ কিন্তু অনেক বড়, সেটা তোমরা নিজেরা করবে, আমি করে দেবো না। তারপরে ক্ষমতা, কাজ ক্ষমতা শক্তির প্রায় লাস্ট একটা টপিক, যে এবি রাস্তা বরাবর গাড়িটির বেগ 72 কিলোমিটার পার আওয়ার, সীমা অতিক্রম করা সম্ভব নয়, গাণিতিকভাবে উক্তিটির সত্যতা যাচাই করো। তো অ্যাকচুয়ালি আমরা একটা সূত্র দেখে আসছি কাজ ক্ষমতা শক্তিতে, যে ক্ষমতার ক্ষেত্রে পি ইকুয়াল টু এফ ভি। এখন এখান থেকে আমরা ভি এর মানটা বের করে আনবো। এখন খেয়াল করো, এটা একটা ঢালু পথ, এখন এই জায়গাটাকে জাস্ট চিন্তা করো যে গাড়িটা একটা বিন্দুতে কাজ করতেছে। এখন এই বিন্দুর ক্ষেত্রে আমাদেরকে এই বরাবর একটা বল প্রয়োগ করতে হবে। এখন এই বলটা কিন্তু এক্স বা ওয়াই অক্ষ বরাবর নাই, সো সেটাকে আমরা উপাংশে ভাগ করে নেব। যখন আমরা উপাংশে ভাগ করবো তখন একটা অনুভবিক উপাংশ পাবো, একটা উলম্বিক উপাংশ পাবো। সো এই বরাবর যে উপাংশটা পাবো, এই কোণের মানটা হচ্ছে 15 ডিগ্রি, সো এটা 15 ডিগ্রি, অ্যান্ড অনুভবিক উপাংশটা হবে এফ cos 15 ডিগ্রি, যেটা তেমন কোনো কাজ নাই, বাট উলম্বিক উপাংশটা লাগবে এফ সাইন 15 ডিগ্রি, এই জিনিসটা লাগবে আমাদের। তো যখন এটা বের করব তখন খেয়াল করো যে এফ এর মান কত হবে, অর্থাৎ আমরা তো ভিটা বের করবো, ভি কত কি হবে, পি বাই এফ। পি হচ্ছে ক্ষমতা দেওয়া আছে, খেয়াল করো 152.18 কিলো ওয়াট, কিলো বলতে কত, 1000 দিয়ে গুণ দিয়ে দেবো। 152 দশমিকটা উঠাই দিই, 180, 1000 দিয়ে গুণ দিলে হবে 152 180। যাই হোক, তারপরে নিচে এফ সমান কত, এমজি। বাট এখানে শুধুমাত্র এই অনুভূমিকটা কিন্তু কোনো কাজের না, জাস্ট এই এটা যেটা আছে অলম্বিক উপাংশটা আছে এটাই কিন্তু ক্রিয়া করবে। সো এখানে কত হবে, এমজি সাইন 15 ডিগ্রি। সো সব কিছু যদি বসাই দিই, 152.180, এম এর মান কত, এম এর মান হচ্ছে 3000 কেজি, 3000 ইন্টু জি এর মান হচ্ছে 9.8 ইন্টু সাইন 15 ডিগ্রি ইকুয়াল টু কত হবে, 152.180 ডিভাইডেড বাই 3000
ইন্টু 9.8 ইন্টু সাইন 15, এই ক্যালকুলেট করলে আসবে প্রায় 20 মিটার পার সেকেন্ড নাকি কিলোমিটারে, এটা হবে মিটার পার সেকেন্ড, ভি পাইছি। সো এই 20 মিটার পার সেকেন্ডকে যদি কিলোমিটার পার সেকেন্ডে নিয়ে যেতে চাই, তাহলে কী করতে হবে, 3600 ডিভাইডেড বাই 1000 দিয়ে গুণ দিয়ে দিতে হবে, আসবে কত, 72 এত কিলোমিটার পার আওয়ার। তো কাহিনী হইতেছে যে অ্যাকচুয়ালি কোনো বস্তুই কিন্তু তার ইঞ্জিনের 100% শক্তি ইউজ করতে পারে না, তারা কি পারে, তারা 100%-এর তুলনায় কিছুটা কম শক্তি, কম পাওয়ার জেনারেট করতে পারে। সো সেক্ষেত্রে এটা যদি 100% ইউজ করাও ফেলে, তাও ওর সর্বোচ্চ বেগ কত হবে, 72 কিলোমিটার পার সেকেন্ড। সো এখান থেকে প্রমাণিত হয় যে হ্যাঁ, এর চাইতে বেশি বেগ অতিক্রম করা সম্ভব নয়। গেল। তারপরে কুয়া ও চৌবাচ্চার ম্যাথ দেখি, এটা ম্যাথ সলভ করার সময় দেখে ফেলবো সূত্রগুলা। তো একটা উদ্দীপক দিয়েছে, একটি পানির ট্যাঙ্কের গভীরতা 20 মিটার এবং ব্যাস 4 মিটার। ট্যাঙ্কটিকে পানি শূন্য করার জন্য একটি পাম্প লাগানো হলো। বলছে পাম্পটি চালু করার 10 মিনিট পর ট্যাঙ্কের 1/4 খালি করে পাম্পটি নষ্ট হয়ে গেল। ও ভাই, কি পাম্প লাগাইছে। তারপরে বলছে কি, পরে অন্য আরেকটি পাম্প দ্বারা ট্যাঙ্কের বাকি পানি শূন্য করা হলো। দেন বলছে কি, প্রথম পাম্পটির ক্ষমতা নির্ণয় করো। সো ক্ষমতা গ নাম্বার, পি ইকুয়াল টু কি, W/T। W কত, mgh ডিভাইডেড বাই টি। এম কত, এখানে কি বলছে যে প্রথম পাম্পটা পানির জন্য লাগানো হলো 1/4, অর্থাৎ এই হচ্ছে টোটাল ট্যাঙ্কি, 1/4, এটাকে 4 ভাগে ভাগ করো, এতটুকু ও খালি করছে আর নিচে পানি আছে। খালি করার পরে পাম্পটা নষ্ট হয়েছে। সো সেক্ষেত্রে কৃত কাজ কত সেটা বের করতে হবে। সো এম এর মানটা যখন বের করব, তখন এম ইকুয়াল টু কত, রো ভি। রো হচ্ছে 1000, ভি হচ্ছে পাই আর স্কোয়ার, এইচ পাই আর স্কোয়ার। আর কত এখানে, ব্যাস 4 মিটার, অর্থাৎ ব্যাসার্ধ হবে 2, তারপর স্কোয়ার, পাই আর স্কোয়ার, এইচ কত, শুধুমাত্র এতটুকু, 1/4। সো টোটাল গভীরতা কত, 20। সো 20 ডিভাইডেড বাই 4। সো রো ভি পাই আর স্কোয়ার এইচ। ঠিক আছে। সো এখান থেকে এম ভ্যালু পেয়ে যাবো 1000 ইন্টু পাই ইন্টু 4 ইন্টু 20 ডিভাইডেড বাই 4। এটা কাটাকাটি হয়ে যায়, যাও কত আসে, 20,000 পাই, 20,000 পাই এত কেজি। ঠিক আছে, কত পাইছি, 20,000 পাই ইন্টু জি এর মান হচ্ছে 9.8 ইন্টু এইচ। এই যে এইচটাতে আছে একটা টুইস্ট। সো এই এইচটাকে আমরা নির্ণয় করবো, এইচটা হচ্ছে ভার কেন্দ্রের সরণ। সো এটা আমরা এমনি নির্ণয় করবো যে ভার কেন্দ্র, এটাকে কপি করে রাখি একটা, আছে অলরেডি। ভার কেন্দ্রের সরণ খুবই ইম্পর্টেন্ট সূত্র। ভার কেন্দ্রের সরণ ইকুয়াল টু প্রথম বিন্দু প্লাস বিন্দু প্লাস শেষ বিন্দু ডিভাইডেড বাই 2। এটা দিয়ে আমরা ভার কেন্দ্র বের করে ফেলতে পারবো। সো এই ম্যাথের ক্ষেত্রে খেয়াল করো যে প্রথম বিন্দু কত, এখান পর্যন্ত যখন পানি ছিল তখন প্রথম বিন্দু ছিল এইটা, শেষ বিন্দু কত, এইটা। সো এটা হচ্ছে 0, ওপর থেকে হিসাব করবো আমরা, আর এটা হচ্ছে কত, ওপর থেকে 4 মিটার। তাহলে ভার কেন্দ্রের সরণ কত হবে, 2। তাহলে এইচ ইকুয়াল টু হবে 2। তারপর টি কত সময় পর নষ্ট হয়েছে, 10 মিনিট পর, 10 মিনিট পর। সো 10 ইন্টু 60, সেটা ক্যালকুলেট করলে আসবে অ্যান্সার ইন্টু 9.8 ইন্টু 2 ডিভাইডেড বাই 10 ইন্টু 60, 2052.5 এত ওয়াট। এটা হচ্ছে ইঞ্জিনটির
মানে প্রথম পাম্পটির ক্ষমতা। পরের প্রশ্ন বলছে যে উদ্দীপকের দ্বিতীয় পাম্পটি যদি বাকি ট্যাঙ্কের পানি 20 মিনিটে শূন্য করতে পারে তাহলে উভয় পাম্পের মধ্যে কোনটির অশ্ব ক্ষমতা বেশি। তো ঠিক আছে, প্রথম পাম্পের অশ্ব ক্ষমতা এটা, আর অশ্ব ক্ষমতাটা বের করে ফেলে যে ইকুয়াল টু কত, অশ্ব ক্ষমতা বের করার জন্য 747 দিয়ে ভাগ দিয়ে দিলে হয়ে যাবে, ডিভাইডেড বাই 747, 2.751, 2.751 এত হর্স পাওয়ার এইচপি দিয়ে প্রকাশ করে। তো দেখি এই জায়গাতেই দেখি যে P2 ইকুয়াল টু M2G(H প্রাইম) ডিভাইডেড বাই T। আচ্ছা, কত মিনিটে খালি করছে? খালি করছে হচ্ছে 20 মিনিটে, বাকিটুকু খালি করে ফেলছে। সো দেখি এই ক্ষেত্রে এইচ এর মান কত হবে। এই হচ্ছে ট্যাঙ্কি, এ পর্যন্ত খালি হয়ে গেছে অলরেডি। সো এই জায়গার উচ্চতা হচ্ছে 4, উপর থেকে হিসাব করবো আমরা, আর এই জায়গায় হচ্ছে লাস্ট বিন্দু। ট্যাঙ্কির তলার এই অবস্থা কেন? এই জায়গার লাস্ট বিন্দু হচ্ছে কত, 20 মিটার। সব ভার কেন্দ্র সরণ এইচ প্রাইম ইকুয়াল টু হবে 20 + 4 ডিভাইডেড বাই 2, অর্থাৎ 12 মিটার। সেখানে M2 কত হবে? M2 হবে ওই M1-এরই 3 গুণ, সো 3 × 20,000 পাই ইন্টু জি কত 9.8, এইচ প্রাইম কত 12 গেল, টি কত 20 × 60, সেটা ক্যালকুলেট করলে পাই 3 × 20,000 পাই ইন্টু 9.8 ইন্টু 12 ডিভাইডেড বাই 20 × 60। আচ্ছা, এটাকে হর্স পাওয়ারে কনভার্ট করে ফেলাই, ডিভাইডেড বাই 746, 24.76 এইচপি, অর্থাৎ আগেরটার তুলনায় অনেক অনেক বেশি অশ্ব ক্ষমতা বিশিষ্ট পরেরটা। যাই হোক, তারপরের আরেকটা প্রশ্ন দেখি যে উদ্দীপক দেখি, বিশাল উদ্দীপক। তো কি বলছে যে একটি ছাত্রাবাসের পানির রিজার্ভ ট্যাঙ্কির দৈর্ঘ্য 1.6 মিটার, প্রস্থ 1.4 মিটার, গভীরতা। ট্যাঙ্কটির 2/3 পানি দ্বারা পূর্ণ রয়েছে। ঠিক আছে, বলছি কত 50 মিটার উঁচুতে পানি তোলার জন্য ছাত্রাবাসে 5.5 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন একটি তড়িৎ মোটর ব্যবহার করা হয়। আর তোর ঝামেলাপূর্ণ ম্যাথ, পরেরটা দেখি। আচ্ছা, এই ম্যাথটা দেখি, যদিও সলভ করা আছে, তারপরে ম্যাথটা মজার দেখি যে পাম্পের ক্ষমতা বের করো। ক্ষমতা গ নাম্বার, P ইকুয়াল টু কি W/T, W কত mgh ডিভাইডেড বাই T। সো সব কিছুর ভ্যালু তো দেখালাম আগের ম্যাথে, অ্যান্ড এখানেও খুব সুন্দরভাবে করে দেওয়া আছে। গেল, প্রথম ম্যাথে তেমন কোনো ঝামেলা নাই। ঝামেলা আছে ঘ নাম্বারটাতে, কি বলছে যে একটি পানিপূর্ণ কূপে গভীরতা এবং ব্যাস 20 আর ব্যাস হচ্ছে 2। তার মানে আমরা বলতে পারি যে গভীরতা হচ্ছে এইচ হচ্ছে কত 20, আর হচ্ছে কত 1 মিটার। তারপরে বলছে কি যে একটি পাম্প 30 মিনিটে কূপটিকে পানি শূন্য করতে পারে, অর্থাৎ T ইকুয়াল টু 30 মিনিট ইকুয়াল টু 30 × 6, 3 × 6 18, আর 2টা 0, এত সেকেন্ড গেল। তারপরে বলছে কি যে ঘ নাম্বার, কূপটির প্রথম চতুর্ভাগ এবং চতুর্থ চতুর্ভাগ পানি শূন্য করতে প্রয়োজনীয় সময়ের তারতম্য হবে কিনা, দুইটার সময় বের করতে বলছে। সো খেয়াল করো যে এই হচ্ছে সেই কূপ, এটাকে 4 ভাগে ভাগ করে ফেলাও। এখন এই যে চতুর্ভাগ আছে, প্রথম চতুর্ভাগ, এটাকে যখন পানি শূন্য করবে তখন H1 দিয়ে যদি প্রকাশ করি তাহলে H1 হবে কত 0 প্লাস এটা কত, এটা হচ্ছে 4, যেহেতু টোটালটা 20, সো এটা 4, এটাও 4, এটাও 4, এটাও 4, যদি 4টা ভাগে ভাগ করি, সো +4 ডিভাইডেড বাই 2, সো আলটিমেটলি কত থাকবে 2। সো এই ক্ষেত্রে P ইকুয়াল টু হবে mgh, m কত, m হচ্ছে রো জিএইচ, রো হচ্ছে 1000, জি হচ্ছে 9.8, রো m ইকুয়াল টু রো ভি। আচ্ছা, তাহলে কি হয়, তাহলে m ইকুয়াল টু হবে রো ভি, ভি হচ্ছে পাই আর স্কোয়ার, আর হচ্ছে 1 পাই আর স্কোয়ার, এইচ হচ্ছে 20 ডিভাইডেড বাই 4। সো এম পেয়ে গেছে, রো হচ্ছে 1000 লিখে ফেলা এখানে 1000 পাই আর স্কোয়ার এইচ ইন্টু জি হচ্ছে 9.8, এইচ হচ্ছে 2,
ডিভাইডেড বাই 1800 ইকুয়াল টু কত আসে 1000 ইন্টু পাই ইন্টু 20 ডিভাইডেড বাই 4 ইন্টু 9.8 ইন্টু 2 ডিভাইডেড বাই 1800 171.0422 এত ওয়াট। এটা কি পেলাম পি অন পেলাম। এখন দেখি পি টু ইকুয়াল টু কত। পি টু ইকুয়াল টু এম তো সেম থাকবে, এম তো চেঞ্জ হচ্ছে না। সো রো ভি হচ্ছে পাই, আর স্কোয়ার হচ্ছে 1 লিখলাম না, এইচ হচ্ছে 20/4 অর্থাৎ 5 ইন্টু জি হচ্ছে 9.8 ইন্টু এইচ টু প্রাইমটা অ্যাকচুয়ালি ভিন্ন আসবে, কারণ দেখো যে শেষ চতুর্থাংশ বলছে। সো এখান থেকে একটা বিন্দু উঠছে, এখান থেকে আর একটা বিন্দু উঠছে। সো এই বিন্দুটার উচ্চতা হচ্ছে এইচ টু প্রাইম। এই বিন্দুটা হচ্ছে কত আসছে 16। সো 16 প্লাস ফ্রন্টটা কত ছিল 20 প্লাস 20 ডিভাইডেড বাই 2, সেটা ক্যালকুলেট করলে আসবে 20 প্লাস 16 ডিভাইডেড বাই 2 18 কি আছে। উচ্চতা কত বলছে, উচ্চতা 20 বলছে। শেষ চতুর্ভাগই তো বলছে। আচ্ছা শেষ চতুর্ভাগ, তাহলে এটা কত হবে 5 করে হবে, 4 করে না। এখানে হবে 5, এখানেও 5, এটাও 5, এটাও 5। সো এই ক্ষেত্রে এটা হবে 5 অ্যান্ড এটা হবে 2.5, তাহলে এটা হবে 2.5। দেন আলটিমেটলি এটা একটু চেঞ্জ হবে, বাকি সবই সেম থাকবে। 1000 ইন্টু পাই ইন্টু 5 ইন্টু 9.8 ইন্টু 2.5 ডিভাইডেড বাই 1800 আসবে 213.802 এত ওয়াট। তাহলে পি টু কত হবে, পি টু ইকুয়াল টু 1000 ইন্টু পাই ইন্টু 5 ইন্টু 9.8 ইন্টু, এবার এইচ টু প্রাইমটা দেখি। এইচ টু প্রাইম হবে অ্যাকচুয়ালি 15, এই জায়গাটুকু হচ্ছে 15, এখানে আসতে হবে কত 20 ডিভাইডেড বাই 2, সেটা ক্যালকুলেট করলে আসবে 15 প্লাস 20 ডিভাইডেড বাই 2 17.5 ডিভাইডেড বাই সেম 1800। আচ্ছা কত মিনিটে বলছিল এটা, 20 মিটার একটি পাম্প 30 মিনিটে খুব ঠিক মানুষ করতে পারে। চতুর্ভাগ ও তারতম্য হবে কি না, এখানে তো সময় এটার ক্ষেত্রে না, সে সময় এটাই থাকবে, টি হিসাবে থেকে যাবে ডিভাইডেড বাই টি। তো এটাই ক্যালকুলেট করলে আসবে 1000 ইন্টু পাই ইন্টু 5 ইন্টু 9.8 ইন্টু 2.5 ডিভাইডেড বাই টি, অর্থাৎ 1225005 1225005 ডিভাইডেড বাই টি। আর পি টু হবে ইকুয়াল টু, ভর তো সেম থাকছে, ভর জাস্ট এই শেষ চতুর্ভাগ যেহেতু বলছে সেহেতু ভরটা সেম থাকবে। এই ফার্স্ট চতুর্ভাগ আর লাস্ট চতুর্ভাগে সেম পরিমাণে ভর থাকবে। সো 1000 ইন্টু স্কোয়ার ইন্টু না বলছে এটাকে অ্যাভয়েড করবো অ্যান্ড আমরা বলতে পারবো যে হ্যাঁ এখানে সময়ের তারতম্য হবে। সো আজ এ পর্যন্তই। কালকে ইনশাল্লাহ যে 4টা চ্যাপ্টার বাকি থাকলো সে 4টা চ্যাপ্টার নিয়ে আমরা আরেকবার দেখবো। বন্ধ করিবে।